मैथ की दुनिया में सबको स्वागत है। एक जाने माने मैथमेटिशियन ने एक बात बताई थी कि द मैथ इज़ द मेडिसिन ऑफ आवर सोल, जिसका मतलब है कि যে অঙ্ক হচ্ছে আত্মার ঔষধ। এটা একটা বিখ্যাত কথা আছে যে যে ব্যক্তি অঙ্ক বুঝতে পারে সেই কিন্তু তার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। যদি কেউ অঙ্ক না বোঝে তাহলে তার জীবনটা খুবই এলোমেলো হয়ে যাবে। এবার তোমরা তো ভাবতেই পারো তাহলে পরে আমাদের যে প্রাচীন দাদু দিদা আছে তারা তো পড়াশোনা করেনি, তাদের জীবন তো খুব ভালোভাবে আছে। তাদের জীবনটা কেমনভাবে চলছে তাহলে? তাদের জীবনটা ভাই তাদের নিজের অজান্তেই ম্যাথমেটিক্স ওখানে অ্যাপ্লাই আছে। मैथमेटिक्स इस दुनिया के हर दिशा पर है, मैथमेटिक्स के बिना इस दुनिया पूरे अंधार है। जैसे सूरज के तरह मैथमेटिक्स इस दुनिया का हेड है। मैथमेटिक्स ছাড়া আসলে আমরা এক পাও চলতে পারবো না। ম্যাথমেটিক্স আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট। তো চলো আমাদের আজকের জার্নি ফর ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমরা শিখব। সেই ত্রিকোণমিতি আমরা ক্লাস 10-এ আমাদের ইন্ট্রোডাকশন ছিল। ক্লাস 10-এর ত্রিকোণমিতি যতটা দরকার ততটা আমি আলোচনা করেছি এই ভিডিওতে। ক্লাস 10-এর ত্রিকোণমিতি যতটা আছে পুরোটাই এখানে আলোচনা করা আছে, এটা অবশ্যই দেখতে হবে। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন ক্লাস, সো ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও অ্যাট ফার্স্ট। ওকে, এই ভিডিওটা দেখার পর 11-এ যখন আমরা উঠি, 11-এ এসে আমরা সায়েন্স নিয়ে পড়ি। সেই সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের প্রথমেই টিচার যেটা পড়ায় সেটা কি? আমাদের প্রথমেই পড়ানো হয় ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতিতে কি আছে আজকে আমরা সেটাই আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ক্লাসটা কি হবে। 11-এর ফার্স্ট ক্লাস যেটা ত্রিকোণমিতি আমাদের শেখানো হয়, 11-এর ফার্স্ট ত্রিকোণমিতি আমি আজকে তোমাদের শেখাবো। তো চলো শুরু করি। দেখো, মনে করো আমি এই জায়গায় একটা রশ্মি বা একটা অক্ষ এঁকেছি। এই অক্ষটার এই বিন্দুটাকে আমি ও বিন্দু ধরলাম আর এটাকে আমি এক্স অক্ষ নাম দিয়েছি। ও এক্স একটা অ্যাক্সিস। এবার মনে করো এই অ্যাক্সিসের উপরেই একটা রশ্মি আছে এই জায়গা থেকে এইটুকু, মানে আমি যদি এর উপর দিয়ে একটা ব্ল্যাক কালি দিয়ে আঁকার চেষ্টা করি তাহলে এটা একটা রশ্মি আছে, এটাকে আমি ও এ নাম বললাম। এই রশ্মিটার নাম কি? ও এ। এবার এই রশ্মিটা মনে করো থিটা কোণ ঘুরেছে এবং এই জায়গায় এসেছে। থিটা কোণ ঘুরেছে অর্থাৎ এই দিকে থিটা কোণ ঘুরেছে। থিটা কোণ ঘুরে এর জায়গাটা এই জায়গায় এসে গেছে। মনে করো এটা এ অন বিন্দু। ও এ রশ্মিটা থিটা কোণ ঘুরে এই এ অন বিন্দুতে এসে গেছে। এটা কি করেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। আবার মনে করো ও এ রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ ঘুরে এই জায়গায় এসেছে। এটা মনে করো এ টু জায়গা। তাহলে এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে আবার থিটা কোণই ঘুরেছে, তাই জন্য এটাকে আমরা মাইনাস থিটা বললাম। ক্লাস 10-এ যখন আমাদের ত্রিকোণমিতি শেখানো হয় তখন কিন্তু আমাদের বলা হয়েছিল কোনো একটা রশ্মি বা কোনো একটা জিনিস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা পজিটিভ কোণ উৎপন্ন করবে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে পরে সেটা নেগেটিভ কোণ করবে। এই যে কোণটা মনে করো এই ক্ষেত্রে আমার যদি 50 ডিগ্রি হয়, এই ক্ষেত্রেও আমার 50 ডিগ্রি। কোণের পরিমাপটা ভ্যালুটা সমান, কিন্তু এটা পজিটিভ দিকে আছে আর এটা নেগেটিভ দিকে আছে। জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটা রশ্মি ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘুরে তবে পজিটিভ কোণ উৎপন্ন করবে আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন করবে। তাহলে এই জিনিসটা আমরা প্রথম বুঝে নিয়েছি। এইবার দেখো, মনে করে নাও আমরা সেই ছোটোবেলায় ক্লাস 9-এ কী শিখেছিলাম? কোয়াড্রেন্ট জিওমেট্রি শিখেছিলাম। সেইখানে এটাকে বলতাম আমরা ও বিন্দু, এটাকে বলতাম এক্স, এটাকে বলতাম এক্স ড্যাশ, এটাকে বলতাম ওয়াই, আর এটাকে ও, আর এটাকে বলতাম আমরা ওয়াই ড্যাশ, তাই তো? এটাই তো আমরা ক্লাস 9-এ জিওমেট্রিতে শিখেছিলাম যে আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি বিন্দুগুলো 2,3 বিন্দু, 4,5 বিন্দু খুঁজে খুঁজে লিখতাম, এক্স অক্ষ গিয়ে টিয়ে ওয়াই অক্ষ গিয়ে টিয়ে। সেই জিনিসটা ম্যাথটাকে আমি মায়া কেন বলেছি জানো? এর প্রতিটা চ্যাপ্টারের সঙ্গে প্রতিটা চ্যাপ্টার লিঙ্ক। ম্যাথ ছাড়া আসলে সায়েন্সে তুমি এক পাও হাঁটতে পারবে না। এর যে কোনো জিনিস তুমি পড়তে যাও ওটা অন্য কোনো জায়গার সঙ্গে লিঙ্ক আছে, পুরো একটা চেনের মতন। যেমন এখানে আমি পড়ছি ত্রিকোণমিতি, কিন্তু দরকার আমার জিওমেট্রি, না হলে আমি পড়তে পারবো না। বোঝা গেছে কথাটা কি? তাহলে দেখো এই যে ও এক্স অক্ষটা ছিল সেই এই ও এক্সটা কিন্তু এই জায়গায় আছে। আর আমি যে ও এ রশ্মিটা বলেছিলাম, এবার মনে করো লাল কালি দিয়ে এই জায়গায় এই যে ও আর এই জায়গায় আমার সেই এ রশ্মিটা আমি বললাম ও এ রশ্মি এই যে আছে। ওই কালো কালির উপর দিয়ে লাল কালি দিয়ে লেখা আছে, হিডেন আছে, তোমাকে ভেবে নিতে হবে। এইবার দেখো এইটাই ঘুরে কি করেছিল? এই জায়গায় একবার এসেছিল যেটাকে আমি এ ওয়ান বলেছিলাম, এই কোণটাকে থিটা বলেছিলাম। আবার এটা কি করেছিল? নিচের দিকে ঘুরে এই জায়গায় এসেছিল যেটাকে আমি মাইনাস থিটা বলেছিলাম, এ টু, তাই না? তাহলে পরে দেখো যে মনে করো নাও এই রশ্মি যদি এই দিকে ঘুরে তাহলে পজিটিভ কোণ, আর এই দিক দিয়ে ঘুরলে নেগেটিভ কোণ। তাহলে এ যখন ঘুরবে কোনো একটা জিনিসে পজিটিভ জিনিসটাই বেটার বলে, মা বাবা বলে বাবা তুই পজিটিভ কাজ কর, নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে দে, নেগেটিভ জিনিস ভালো নয়। তাহলে পজিটিভ নিয়ে আমাকে তো এগোতে হবে। আমি কোনোভাবে যেতে পারবো নেগেটিভ যেতে পারবো না। তাহলে দেখো ও এ রশ্মি প্রথম এই ঘরে এলো, ঘুরছে আর কি, ও এ রশ্মিটা ঘুরবে আর কি। ঘুরলে প্রথম এই ঘরে এলো, পজিটিভ নিয়ে এগোলে তারপরে এই ঘর, তারপরে এই ঘর, তারপরে এই ঘর। তাহলে এই জন্য প্রথমে এই ঘর এসে জন্য এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। প্রথমে এই ঘরে এসেছিল জন্য এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, অর্থাৎ পজিটিভ দিকে প্রথম ঘর ওটা।
তারপর ও এর রশ্মি যদি এই ঘরে আসে তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে থার্ড কোয়াড্র্যান্ট, আর এটা হয়ে যাবে ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে কোয়াড্র্যান্ট জিনিসটা আমরা দেখলাম, বাংলা নাম হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ওকে, তাহলে আমরা অ্যাক্সিস দুটোর সাহায্যে কি দেখতে পেরেছি এখানে, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্টটা আমরা দেখতে পেরেছি। এবার এক এক করে সামনের দিকে এগোবো। পুরো কনসেপ্টটাই কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে তোমার মনের মধ্যে যা যা ছোট ছোট কোশ্চেন আছে তুমি তার উত্তর শেষ পর্যন্ত পাও কিনা দেখো। তুমি যে স্যারের কাছে পড়েছো, স্যার অবশ্যই অনেক ভালো জানে, আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট স্যার, কিন্তু সেখানে গিয়ে তোমার যে যে ছোট ছোট প্রশ্ন হয়তো তুমি নিজের ভয়ে স্যারের কাছে কোশ্চেনটা করতে পারোনি, যে এটা কি হবে, এটা কি হবে, এরকম অনেক সময় আমরা কোশ্চেন করতে পারি না। প্রতিটা কোশ্চেনের উত্তর তুমি শেষ পর্যন্ত পাও কিনা সেটা দেখো। চলো আমরা এগোই সামনের দিকে। মেহেরবান কাদারদান। এবার এই দিকে দেখো, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, যেটার ডেফিনেশনগুলো ছিল এটা। লম্ব আর অতিভুজের অনুপাত বলো, আর ভগ্নাংশ বলো, আর তুলনা বলো, যা বলো তুমি। লম্ব আর অতিভুজের যে অনুপাতটা আছে সেটাকে সাইন থিটা, একইভাবে কস ট্যান আমি লিখেছি এবং তার বিপরীত ফাংশনগুলো লিখেছি। এই ছটা ফাংশন আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। এইবার আমরা 11-এ এসে শিখবো আবার নতুন কিছু, এর মডিফাইড অনেক ভার্সন আছে, সেই জিনিসটাই আমরা শিখতে চলেছি। চলো সামনের দিকে। মনে করে নাও এই জায়গায় আমি একটা বিন্দু ধরে নিলাম, এই ও এ, এই রশ্মির উপর একটা বিন্দু আমি এই জায়গায় ধরে নিলাম, যে বিন্দুর নাম হচ্ছে পি। পি বিন্দু থেকে ও এক্স, এই ও এক্স অক্ষের উপর একটা লম্ব এঁকেছি, যে লম্বের পাদবিন্দুর নাম দিয়েছি আমি কত, পাদবিন্দুর নাম দিলাম আমি এম, অর্থাৎ যেখানে মিশেছে এই বিন্দুটার নাম হচ্ছে এম। তাহলে পরে দেখো এই জায়গায় থেকে যদি আমি সাইন থিটার মান বের করার চেষ্টা করি, এই বিন্দুটা তো ও বলেছিলাম নাম, তাই তো ও, তাহলে সাইন থিটা যদি বের করি, আমরা কি শিখেছিলাম, যে এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনের উপরে, এই ভিডিওতে কিন্তু আমি ত্রিকোণমিতির পুরো ডিটেলস আলোচনা করেছি। ক্লাস 10-এ যত ত্রিকোণমিতি আছে এই সমস্ত কিছু খুঁটে খুঁটে আমি আলোচনা করেছি। তোমরা ভিডিওটা দেখে নাও, দরকার হলে 11-এর এই ভিডিওটা দেখার আগে ওটাকে দেখো, তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে এবং তুমি খুব ইন্টারেস্টও পাবে, সব কিছু বুঝে যাবে খুব সহজে। তাহলে দেখো আমি ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও। এই জায়গায় আমার যে থিটা কোণটা আছে, থিটা কোণের সাপেক্ষে ও এম পি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি যদি সাইন কস ট্যান কোসেক সেক কট যে কোনো একটা ফাংশনের ভ্যালু বের করি, তাহলে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটাই আমি বলতে চাইছি। পজিটিভ হবে না নেগেটিভ হবে। থিটা কোণটা কিন্তু সবসময় জন্য 0 থেকে বড় হবে। থিটা কোণটা কি হবে, 0 থেকে বড় বা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান হতে হবে থিটা, এর বাইরে নেই। থিটা মানে তোমাকে বুঝতে হবে 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা সমান, এই কথাটা মাথায় রেখে কিন্তু এগোবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ও এম পি এই ত্রিভুজ থেকে যদি আমি কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ভ্যালুটা বের করি, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটাই আমি বের করতে চাইছি। তাহলে দেখো এক এক করে হিসাব করব। এই জায়গায় এই যে ভূমিটা আছে, এই ভূমিটা কিন্তু ডান দিকের এক্স অক্ষ, তার মানে এই ভূমিটা আছে আমার পজিটিভ। আমরা জানি কি, যে ও বিন্দুর ডান দিকে পজিটিভ থেকে, ও বিন্দুর উপরে থেকে পজিটিভ, ও বিন্দু বাঁ দিকে থেকে নেগেটিভ, আর ও বিন্দুর নিচে থেকে হচ্ছে নেগেটিভ। তাহলে এই জায়গায় মনে করো না এটা কোনো একটা বিন্দু আছে, বিন্দুটা 3,0, তাহলে এইটুকু তো পজিটিভ মান, ভূমিটা পজিটিভ, যেহেতু এটা এক্স অক্ষের ডান দিকে আছে। এ দেখো এটা উপরের দিকে আছে, অর্থাৎ ওয়াই অক্ষ, এটাও পজিটিভ আছে, পজিটিভ আছে তো। আর ওপি বেচারা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনোদিনও ঋণাত্মক হয় না। কেন হয় না? অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুয়াল টু, আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার, সেই পিথাগোরাস বাবুর বিখ্যাত সূত্র। সেখান থেকে কি লেখা যায়, যে অতিভুজ ইজুয়াল টু √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতিভুজ মানে একটা সংখ্যা তার বর্গ, আবার আরেকটা সংখ্যা তার বর্গ। বর্গ সংখ্যার সমষ্টি কোনোদিন ঋণাত্মক হতে পারে না, সর্বাধিক কি হতে পারে, 0 হতে পারে। অতিভুজ দেখো এই জায়গা থেকে এইটা একটা দৈর্ঘ্য ভাই, দৈর্ঘ্য মনে করে নাও, এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে আমার হচ্ছে এই ক্ষেত্রে 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 4-এর স্কোয়ার মানে 16, তার মানে √25 মানে 5, তার মানে এটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। তুমি দরকার হলে -3 বসাও, তার স্কোয়ার করলেও সেটা 9 হচ্ছে, -4 তার স্কোয়ার করলেও সেটা 16 হয়ে যাচ্ছে। তাহলে এটা স্কোয়ার সংখ্যা কোনোদিন নেগেটিভ হতে পারে না, যদি সেটা কমপ্লেক্স নাম্বার না হয়। 11-এর একটা চ্যাপ্টার আছে জটিল সংখ্যা, সেখানে গিয়ে শিখবে যে স্কোয়ার নাম্বারও ঋণাত্মক হতে পারে, সেটা কমপ্লেক্স নাম্বারে গিয়ে হতে পারে। রিয়েল জগতে কখনো স্কোয়ার নাম্বার ঋণাত্মক হতে পারে না। তাহলে একটা কথা এখান থেকে তুমি যেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে অতিভুজ কোনোদিনও ঋণাত্মক হতে পারে না, তাই জন্য অতিভুজকে প্লাস দিলাম। হলো এবার দেখো এই জায়গায়, এবার দেখো আমি এগুলো একটু মুছে দিই, তাহলে পরে তোমাদের একটু চোখে ধাঁধা কম লাগবে।
দেখো তাহলে আমরা এই জায়গায় থিটা কোণের সাপেক্ষে ভালো করে কথাটা খেয়াল করবে, থিটা কোণের সাপেক্ষে ভূমিও পজিটিভ পেলাম, লম্বও পজিটিভ পেলাম, অতিভুজও পজিটিভ পেলাম। তাহলে মনে করো এখন আমি সাইন থিটার মান বের করতে চাইছি। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আমি চিহ্ন বিচার করবো শুধুমাত্র। তাহলে লম্ব পজিটিভ চিহ্ন আছে, অতিভুজও পজিটিভ চিহ্ন আছে, পজিটিভ বাই পজিটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ হবে। অর্থাৎ সাইন থিটা এখানে পজিটিভ হলো। তাহলে সাইন থিটা পজিটিভ হওয়া মানে সাইন থিটার বিপরীত কি হবে, কোসেক থিটা, সেটাও পজিটিভ হবে। অর্থাৎ সাইন থিটার বিপরীত অতিভুজ বাই লম্ব, সেটাও আমার পজিটিভ হবে। তারপর কস থিটা যদি আমি বিচার করি, কস থিটা মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে পজিটিভ আছে, অতিভুজও আমার পজিটিভ আছে, পজিটিভ বাই পজিটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ। কস থিটা পজিটিভ মানে কজের বিপরীত কি, সেক থিটা, অর্থাৎ উল্টে দাও, উল্টে দিলেও তো পজিটিভ বাই পজিটিভ থাকে, সেটাও আমার পজিটিভ হলো। তারপর আমি মনে করো ট্যান থিটা বের করতে চাইছি, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা আমার কি জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ পজিটিভ বাই পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রেও আমার কি হলো পজিটিভ। ট্যান পজিটিভ মানে আবার উল্টে দিলে হয় কট, কটটাও তাহলে আমার পজিটিভ হবে। আমি শুধুমাত্র চিহ্ন বিচার করেছি, ভ্যালু নয়, চিহ্ন বিচার করেছি, মন দিয়ে শোনো এটা। তাহলে প্রথম কোয়াড্রেন্টে আমি 6টা ফাংশন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ফাংশনই কি পেলাম, পজিটিভ পেলাম। এই জন্য প্রথম ফাংশনটাকে বলা হয় ওয়াল, প্রথম কোয়াড্রেন্টটাকে এই জন্য কি বলা হয় ওয়াল, প্রথম কোয়াড্রেন্টকে কি বলা হয় ওয়াল। ওয়াল অর্থাৎ সবগুলো ফাংশন প্রথম কোয়াড্রেন্টে কি হয়, পজিটিভ হয়। বোঝা গেছে কথাটা কি, এই জন্য প্রথম কোয়াড্রেন্টকে ওয়াল বলা হচ্ছে। এবার দেখো মনে করো আমি সাইন অফ মাইনাস থিটা বের করতে চাই, সাইন অফ মাইনাস থিটা এটা বের করতে চাই। মাইনাস থিটা এটা তো একটা কোণ, মাইনাসটা জাস্ট একটা দিক নির্দেশ করছে, তার মানে কি ওই জায়গায় সাইন অফ মাইনাস থিটাটা নিচের যে জিনিসটা আছে নিচের দিকে গেছে, এই কোণটা কোন দিকে গেছে, নিচের দিকে। অর্থাৎ এই যে মাইনাস থিটাটা নিয়েছি এই দিকে এসছে। মনে করে নাও এই জায়গায় একটা বিন্দু আছে আমার কিউ, এই বিন্দু থেকে এর উপর যদি একটা লম্ব অঙ্কন করি, মনে করে নাও সেটা হচ্ছে এন, তাহলে এই জায়গায় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ও এন আর কিউ, এই ত্রিভুজের থেকেই তোমাকে সাইন মাইনাস থিটা বের করতে হবে। মাইনাস থিটাটা শুধুমাত্র বিপরীত দিকটাকে বোঝাচ্ছে, সাইনটা লম্ব আর ভূমির অনুপাতকে বোঝাচ্ছে। তার মানে বিপরীত দিকে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে তোমাকে সাইন থিটার মানটা বের করতে হবে। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। দেখো একটু আগে আমরা শিখেছি যেটা, সেটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টকে কি বলা হচ্ছে ওয়াল, অর্থাৎ এই ঘরে সমস্ত ফাংশনটা আমার পজিটিভ হচ্ছে। এইবার আমরা দেখবো সাইন অফ মাইনাস থিটা কত হয়, ট্যান অফ মাইনাস থিটা কত হয়, এই জিনিসগুলো এবার আমরা বিচার করবো। কজ অফ মাইনাস থিটা কত হয়, প্রতিটা জিনিস আমরা এখন বিচার করবো। তাহলে দেখো মনে করো এই জায়গায় যে বিন্দুটা ছিল, এই বিন্দুটার নাম দিয়েছি আমি পি, এবং এই পি বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করেছি যেটা এখানে এম বিন্দুতে ছেদ করেছে, এবং এই লম্বটাকে আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, বাড়িয়ে দিয়েছি। তাহলে এ এখান দিয়ে এসে এখানে মিশবে, এটা কিন্তু এই পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হবে, সেটাকে আমি পি ড্যাশ নাম দিলাম। কেন পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হবে, দেখো এটা যেহেতু লম্ব এঁকেছি আমি, এই কোণটাও থিটা এই কোণটাও থিটা, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হতে হবে, এই জন্য এর এটা প্রতিবিম্ব হলো আমার। কি হবে এই ক্ষেত্রে, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হবে। কেন, তুমি যদি ভাবো, মনে করো উপরের ত্রিভুজ ঘুরিয়ে এনে নিচে বসিয়ে দিচ্ছ তুমি, তাহলে উপরের ত্রিভুজ ঘুরিয়ে এনে নিচে বসিয়ে দিলে অতিভুজের সঙ্গে মিশে যাবে, এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের সঙ্গে মিশে যাবে, আর ভূমিটা তো সেমই থাকছে আমার। বোঝা গেছে কথাটা কি, ত্রিভুজ ছিল আমার কেমন, ত্রিভুজ ছিল আমার হচ্ছে এইরকম দেখতে, মনে করো সেটাকে আমি ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে বসিয়ে দিলাম আর কি, এই কথাটা কল্পনা করো। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান, এবং এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান, ভূমিটা তো সমান হবেই, কারণ ভূমি তো পরিবর্তন করিনি আমি। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি, যেটা হচ্ছে পি এম ইজ ইকুয়াল টু পি এম ড্যাশ, এই দৈর্ঘ্যটা সমান আমি বলতে পারি। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এটা হলো ওয়াই অক্ষের পজিটিভ দিক আর এটা হলো ওয়াই অক্ষের নেগেটিভ দিক, তাই তো। তাহলে এই নিচের দিকে ওয়াইয়ের মান তো নেগেটিভ হয়, তাহলে এই জায়গায় আমার কি হবে, শুধুমাত্র একটা মাইনাস হবে। আবার রিপিট করছি আমি, কি এইটুকু তো আমার প্লাস আছে, কারণ এটা ওয়াই অক্ষের উপরের দিকে আছে আর এটা ওয়াই অক্ষের নিচের দিকে আছে, তাহলে এই দৈর্ঘ্যটা আমি মাইনাস বলতে পারি, কারণ ওয়াই অক্ষের নিচের দিকে আছে। আর অতিভুজ বেচারা কোনোদিন তো পজিটিভ ছাড়া নেগেটিভ হতেই পারে না, অতিভুজ সর্বদাই পজিটিভ। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সেম কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, এই জন্য আমি লিখেছি দৈর্ঘ্য দুটো সেম কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রেখে দেবে। ওকে, এবার দেখো মনে করো আমি সাইন অফ মাইনাস থিটা বের করতে চাই, সাইন অফ মাইনাস থিটা কত হবে এটা বের করতে চাই। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা নিয়েছি, মানে এই নিচের ত্রিভুজের কাছে আমার আসতে হবে। দেখো এই থিটা কোণ, এইটাই তো আমার থিটা কোণ, থিটা কোণের বিপরীত দিকে যেটা আছে সেটা আমার লম্ব, সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটা আমার অতিভুজ। তাহলে আমরা সাইন অফ মাইনাস থিটা, ওটাই কিন্তু থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে, একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি,
দেখো সাইন অফ মাইনাস থিটা, এই মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এটা আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার লম্ব কত আছে, লম্ব আছে পি ড্যাশ এম, বাই অতিভুজ কত আছে, অতিভুজ আছে ও পি ড্যাশ, ও পি ড্যাশ, এটা আমরা পেয়েছি, পেলাম আমরা। এবার আমরা সাইন থিটার ভ্যালুটা বের করি, সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজুগাল টু, এখানে আমি থিটা নিয়েছি মানে উপরের ত্রিভুজ তোমাকে কল্পনা করতে হবে। তাহলে উপরের ত্রিভুজটিতে আমার লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব আর এটা আমার অতিভুজ। তাহলে আমি বলতে পারি পি এম বাই ওপি, সাইন থিটা মানে পি এম বাই ওপি, এটা আমি বলতে পারি। দেখো একটা জিনিস তুমি এবার লক্ষ্য করো, এই ওপি আর ওপি ড্যাশ এখানেও পজিটিভ ছিল, এখানেও বেচারা পজিটিভ, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হবে, কারণ আমি উল্টে নিয়ে এসে কিন্তু এখানে ফেলেছি, তাই তো। তাহলে একটা জিনিস তুমি এই জায়গায় দেখো, জিনিস দেখো, এই যে রিলেশনটা আমি লিখেছিলাম, এখান থেকে পি এম ড্যাশ ইজিক্যাল টু মাইনাস পি এমও লেখা যায়, কারণ মাইনাস দিয়ে উভয় দিকে আমি গুণ করলাম। তাহলে পি এম ড্যাশ ইজিক্যাল টু মাইনাস পি এম, এটাও তো বলা যায়, একই কথা ভাই, ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে আর কিছুই না। তাহলে এই জায়গায় আমি পি এম ড্যাশ মানে মাইনাস পি এম লিখবো, মাইনাস পি এম। আবার দেখো এই জায়গায় আমার ওপি ড্যাশ আর ওপি এর দৈর্ঘ্য সমান এবং এদের চিহ্নটাও কিন্তু সেম, তাহলে ওপি ড্যাশের পরিবর্তে আমি ওপি বলতে পারি, পারি তো। এবার এই ডান দিকে তাকিয়ে দেখো, পি এম বাই ওপি, এটা মানে কি লেখা যায়, সাইন থিটা। তাহলে এই মাইনাস বাইরে থেকে গেল আর এখানে লেখা যাচ্ছে সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, সাইন অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস সাইন থিটা, এটাই তো পেলাম আমরা। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট নোট, এটা খাতায় লিখে নেবে, আমি এই সাইডে লিখে রাখছি আর বাকিগুলো আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি এবার। তাহলে আমরা পেলাম কি, সাইন অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস সাইন থিটা, এটা পেয়েছি কিন্তু। এবার আমরা দেখবো ট্যান অফ মাইনাস থিটা কি হয়, একই প্রসিডিউরে আমরা দেখবো ট্যান অফ মাইনাস থিটা। তাহলে এটা মুছে দিই একটু। তাহলে এখান থেকে আমি ট্যান অফ মাইনাস থিটা এটা ইজুগাল টু, দেখো ট্যান অফ মাইনাস থিটা, আমার এই ট্যান অফ মাইনাস থিটা নিয়েছি মানে নিচের ত্রিভুজ থেকে আমাকে বিচার করতে হবে। আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এই ক্ষেত্রে লম্ব আছে এইটা আর ভূমি আছে এইটা, তাহলে লম্ব মানে পি ড্যাশ এম বাই ভূমি আছে কত, ভূমি আছে হচ্ছে আমার ও এম, এটা আছে আমার ভূমি। আর নর্মালি ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি নিয়েছি থিটা কোনটা, তাহলে আমাকে এই ত্রিভুজের সাপেক্ষে বিচার করতে হবে। এই ত্রিভুজের সাপেক্ষে ট্যান থিটা কত হবে, লম্ব মানে পি এম বাই ভূমি কত আছে, ভূমি আছে আমার ও এম, তাই তো। এবার দেখো সেই একই কথা, পি ড্যাশ এম এর পরিবর্তে আমি মাইনাস পি এম লিখতে পারি, তাহলে আমি এই জায়গায় সেটাই বসিয়ে দেবো, পি ড্যাশ এম এর পরিবর্তে মাইনাস পি এম বসিয়ে দিলাম। এখানে ও এম আছে ও এম, তাহলে ও এমটাই আমি লিখে দিলাম। তাহলে কি হলো ঘটনাটা, পি ড্যাশ এম এর পরিবর্তে আমি মাইনাস পি এম লিখেছি। এবার খেয়াল করে দেখো, পি এম বাই ও এম মানে কি ট্যান থিটা, তাহলে এই মাইনাস থেকে গেল এখানে আর এখানে রইল আমার ট্যান থিটা। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, ট্যান অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস ট্যান থিটা, তাই তো, এই জিনিসটা পেলাম। তাহলে এটাও তোমাকে মনে রেখে দিতে হবে যে ট্যান অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস ট্যান থিটা, এটা মনে রেখে দিতে হবে। ওকে, এবার দেখো এই জায়গায় যদি আমি ট্যানটাকে উল্টে দিই, ট্যানটাকে উল্টে দিলে সেটা কি হবে, কট, তাহলে আমার এইদিকে উল্টে যাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কট অফ মাইনাস থিটা ইজুগাল টু আমি বলতে পারি কি, ও এম বাই পি এম পি ড্যাশ এম, কট অফ মাইনাস থিটা ইজুগাল টু ও এম বাই পি ড্যাশ এম। তাহলে একইভাবে দেখো ট্যান অফ মাইনাস থিটা আমরা কি পেয়েছি, মাইনাস ট্যান থিটা পেয়েছি। তাহলে এখান থেকে একই প্রসিডিউরে আমি দেখাতে পারি কট অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস কট থিটা। এবং সাইনের ক্ষেত্রেও সেটা সত্য, কোনো একটা ফাংশন যে বিহেভিয়ার করবে তার বিপরীত ফাংশনটা, অর্থাৎ এটা উল্টে দিলে যে ফাংশনটা তৈরি হয় সেটাও সেম রুল মেনে চলবে সবসময়ের জন্য, এই কথাটা মনে রেখে দেবে তোমরা। তাহলে এখান থেকে আমি কি দেখিয়েছি তোমাদের, সাইন অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইজুগাল টু মাইনাস সাইন থিটা, এই দুটো দেখিয়েছি। এবং এদের বিপরীত ফাংশনও কিন্তু ওর মধ্যে দেখানো হয়ে গেছে। এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করছিলাম, কট অফ মাইনাস থিটা ইজুগাল টু ও এম বাই পি ড্যাশ এম লেখা যায়। আর নর্মালি তাহলে কট থিটা ইজুগাল টু কি লেখা যাবে, কট থিটা ইজুগাল টু এটা উল্টে দিতে হবে, ও এম বাই পি এম, এটাই লেখা যাবে। তুমি এই ত্রিভুজ থেকেও দেখতে পারো। এবারে একই কাজ আমরা করব, যে কট অফ মাইনাস থিটা ইজুগাল টু ও এম আমি রেখে দিলাম, আর এই পি ড্যাশ এম এর পরিবর্তে আমি মাইনাস পি এম লিখতে পারি, মাইনাস পি এম। এবার দেখো এই ও এম বাই পি এম মানে কট থিটা, তাহলে এই যে মাইনাসটা থেকে গেল কট থিটা হলো, তাহলে কট অফ মাইনাস থিটা। ওই একইভাবে বোঝানো যায় কোসেকেরটা, ওটা তোমার বাড়ির কাজ রইল, হোম টাস্ক। তাহলে আমি কি সিদ্ধান্ত পেলাম সেটা আমি এখানে একটু লিখে নিচ্ছি, দেখো এক এক করে। তাহলে এই চারটে ফাংশন আমার দেখানো হয়েছে। এবার আমি কজেরটা বিচার করব, ঠিক আছে। দেখো কজ অফ মাইনাস থিটা, তাহলে কজ অফ মাইনাস থিটা এই জিনিসটা, এইখানে কি হলো ঘটনাটা, কজ অফ মাইনাস থিটা আমি এই মাইনাস থিটার সাপেক্ষে বিচার করব। কস থিটা মানে কি জানি আমরা, কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ, তাহলে মাইনাস থিটার ক্ষেত্রে ও এম
কি হবে ও এম ভূমি বাই অতিভুজ হচ্ছে ওপি ড্যাশ, তাই তো। আর নর্মালি কস থিটা ইজ ইকুয়াল টু কী হয়, নর্মালি কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তার মানে এই থিটা কোণের সাপেক্ষে বিচার করতে হবে। কস থিটা মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে ও এম বাই ওপি, ও এম বাই ওপি। দেখো এই জায়গায় আমরা জানি যে ওপি ড্যাশ ইজ ইকুয়াল টু ওপি, কেন ওপি ড্যাশ হচ্ছে আমার এইটুকু আর ওপি মানে এইটুকু, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম হবে, কারণ যখন ঘুরিয়ে আমি এর উপর সমানুপাতিত করব এবং এটাও প্লাস, তার মানে ওপি ড্যাশ ইজ ইকুয়াল টু ওপি আমরা বলতে পারি। তাহলে এটাকে আমি লিখতে পারি ও এম বাই ওপি, তাহলে ইজ ইকুয়াল টু পেলাম কস থিটা। তাহলে বাদিকে ছিল কি আমার কজ অফ মাইনাস থিটা, তাহলে কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি প্রমাণ করলাম কস থিটা। ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতি ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কোসেক অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, কিন্তু বেচারা কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হয়ে গেছে। এখানে যে মাইনাসটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে একটা কথা তুমি মনে রাখবে, কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, মানে কজ মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে পারে, বা বাংলা কথায় আমাদের সমস্ত স্যার কি বলে, কজ মাইনাসটাকে খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট রেড জোন, তাই জন্য আমি রেড কালি দিয়ে এখানে লিখছি, একটু মুছে নেবো, মুছে নিয়ে সেটা আমি লিখে দিচ্ছি। কি লিখে দেবো এখানে, কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। ইম্পর্টেন্ট মনে রেখে দেবে, কস ফাংশনের পরে থিটার আগে যদি কোনো সময় মাইনাস থাকে, ওই মাইনাসটা কস খেয়ে ফেলতে পারে। কোনো জায়গায় তুমি যদি দেখো কজ অফ মাইনাস 300, তাহলে তুমি এটা মনে রেখে দেবে এই মাইনাসটা কস খেয়ে ফেলতে পারে, তাহলে শুধুমাত্র লিখবে কস 300। কোনো এক জায়গায় দেখলে তুমি কজ অফ মাইনাস 30, তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা খেয়ে কী করতে পারে, শুধুমাত্র কস 30 করতে পারে। কিন্তু কোনো জায়গায় তুমি যদি দেখো ট্যান অফ মাইনাস 45, তাহলে এই মাইনাসটাও বের করে দিতে পারে, মাইনাস বেরিয়ে গেল শুধুমাত্র ট্যান 45। কেন, ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা হয়, সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। এই জন্য ট্যান অফ মাইনাস 45, মাইনাসটা বেরিয়ে গেল ট্যান 45। কোনো একইভাবে সাইন অফ যদি কোনো সময় তুমি দেখো -3, তাহলে সাইনের এই মাইনাসটাও বাইরে বের হলে এই মাইনাসটাও বাইরে বের করে দিতে পারে, শুধুমাত্র এখানে পড়ে থাকে sin 3। একইভাবে যদি কোনো জায়গায় তুমি দেখো কোসেক মাইনাস 50 ডিগ্রি, তাহলে এই মাইনাসটা কোসেক বাইরে বের করে দেবে, তারপর কোসেক 50 ডিগ্রি হবে। এই কথাটা মনে রেখে দেবে, ইম্পর্টেন্ট। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম যে কজ যেহেতু মাইনাসটা খেয়ে ফেলছে, একইভাবে এই যে কজেরটা যেভাবে আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, একইভাবে তুমি নিজেও প্রমাণ করতে পারবে সেক অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হবে। কজ যেহেতু মাইনাস খেয়ে ফেলতে পারে, ওর বিপরীত ফাংশনটাও মাইনাসটা খেয়ে ফেলতে পারবে। তাহলে এইখান থেকে আমাদের কিন্তু টিচাররা অনেক সময় বলে কজ অফ মাইনাস থিটা মানে কজ মাইনাস খেয়ে ফেলতে পারে, সেই ক্ষেত্রে কজ অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা লেখা হয়। কেন খেয়ে ফেলতে পারে সেটা কিন্তু আমি একটু আগে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা দরকার হলে আবার রিভাইন্ড করে ওখান থেকে দেখো, অবশ্যই বুঝে যাবে। আরে তুমি কি এতটাই বোকা যে তুমি বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে, ইউ আর দ্য জিনিয়াস পারসন। ওকে, তাহলে দেখো আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এইবার এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা নিব। দেখো যখনই মাইনাস থিটার একটা ব্যাপার আসছে, তখন কিন্তু ওটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘোরা শুরু করেছে। এবং আমি তোমাদের বলেছিলাম থিটার রেঞ্জটা কত হবে, থিটাটা সবসময় 0 থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তাহলে মাইনাস থিটাটা কিন্তু এর মধ্যে বিলং করবে, তাই না? এর মধ্যে কিন্তু বিলং করবে। তাহলে আসলে কি ঘটনাটা ঘটেছে, যে এই চতুর্থ কোয়াড্রেন্টে কি হয়েছে দেখো, সাইন কিন্তু নেগেটিভ হয়েছে, ট্যান কিন্তু নেগেটিভ, কট নেগেটিভ, কোসেক নেগেটিভ, কিন্তু কজ আমার পজিটিভ, সেক আমার পজিটিভ। তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে আমি শুধুমাত্র কজ আর সেকের ভ্যালুটা পজিটিভ পাবো। এই জন্য চতুর্থ ঘরটাকে বলা হয় কজের ঘর। কি বলা হয়? কজের ঘর। তাহলে এই কথাটা তুমি মনে রেখে দেবে, চতুর্থ ঘরটিকে বলা হয় কজের ঘর। ওকে, চতুর্থ ঘরে আমার কি আছে, এই লম্বটা নেগেটিভ আছে, অতিভুজটা আমার আছে পজিটিভ, আর ভূমিটা কিন্তু আছে আমার পজিটিভ, তাই তো? তাহলে শুধুমাত্র ভূমি আর অতিভুজ দিয়ে যে ফাংশনটা হয়, ভূমি বাই অতিভুজ অথবা অতিভুজ বাই ভূমি, পজিটিভ বাই পজিটিভ পজিটিভ হবে। তাই জন্য ভূমি বাই অতিভুজ এটা পজিটিভ হবে, অথবা অতিভুজ বাই ভূমি এটা পজিটিভ হবে। অন্য ক্ষেত্রে দেখো, আমি যদি লম্ব বাই ভূমি নিই, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ, এইটা বাই এইটা নিলে নেগেটিভ। তাহলে শুধু ভূমি আর অতিভুজ দিয়ে ফাংশন তৈরি করে কজ এবং সেক। তাই জন্য চতুর্থ ফাংশনটাকে বলা হচ্ছে কজের ঘর অথবা সেকের ঘর। তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে কজ। চলো এবার সামনের দিকে আমরা এগোবো। কিছু আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার নতুন করে ছবিটা আঁকছি। ওকে, চলো সামনের দিকে। এবার মনে করো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা ত্রিভুজ আঁকছি, এই সেকেন্ড কোয়াড্রেন্ট। এই ক্ষেত্রে দেখো এই জায়গায় যে কোণটি আছে, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, এই থিটা কোণের সাপেক্ষে দেখো তুমি
এই যে ভূমিটা আছে, ভূমি এক্স অক্ষের বাঁদিকে আছে, তাই না? তাহলে ভূমি যদি এক্স অক্ষের বাঁদিকে থাকে তাহলে এই ভূমিটা হবে ঋণাত্মক। এই যে লম্বটা আছে, লম্বটা দেখো ওয়াই অক্ষের উপরের দিকে আছে বা ইনিশিয়াল অ্যাক্সিসের উপরের দিকে আছে, তাহলে এটা পজিটিভ হবে। আর অতিভুজ কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে আমার ভূমির সাইন হলো মাইনাস, লম্ব প্লাস আর অতিভুজ প্লাস। এইবার দেখো তাহলে এই ঘরে কে কে পজিটিভ, অর্থাৎ এই ছটা ফাংশনের মধ্যে কে কে পজিটিভ হবে আর কে কে নেগেটিভ হবে সেটা আমরা বিচার করবো এক এক করে। দেখো তাহলে আমরা প্রথম যদি মনে করি যে এই ঘরে আমরা সাইন থিটার ভ্যালু বের করব, তাহলে সাইন থিটা শুধুমাত্র চিহ্নটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বিচার করছি, ভ্যালু নয়। তাহলে চিহ্নটা দেখো এই জায়গায় সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে পজিটিভ বাই পজিটিভ ইজ ইকুয়াল টু পজিটিভ। সাইন পজিটিভ হয়ে যাওয়া মানে কি কোসেক থিটাটাও আমার পজিটিভ, কারণ সাইন উল্টে কোসেক হয়। এবার এই ঘরে আমি ট্যানকে বের করতে চাইছি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ পজিটিভ বাই নেগেটিভ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নেগেটিভ। তাহলে ট্যান নেগেটিভ হলে ট্যান উল্টে গেলে কট হয়, কটও নেগেটিভ হবে, তাই তো? তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে ট্যান আর কট নেগেটিভ হয়েছে। আর কে কে আছে? কজ আর সেক। তাহলে কজকে বিচার করি, কজ থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আছে নেগেটিভ, অতিভুজ আছে আমার পজিটিভ, তাহলে নেগেটিভ হলো। তাহলে কজ নেগেটিভ হয়ে যাওয়ার জন্য ওর উল্টো ফাংশন সেকও আমার নেগেটিভ হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার দ্বিতীয় ঘরে শুধুমাত্র সাইন আর কোসেক ফাংশনটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। আরে ভাই পজিটিভ আর পজিটিভ দিয়ে যে জিনিসটা আছে সেটাই পজিটিভ হতে পারে, বাকি পজিটিভ আর নেগেটিভ মেশালে নেগেটিভ হয়। এটা একটা বাস্তব উদাহরণ। মনে করে নাও দুটো ছেলে ভালো আছে, সেই দুটো ছেলের সঙ্গে দুটো ছেলে যদি আমি খারাপ মিশিয়ে দিই তাহলে কিন্তু ভালো ছেলে দুটো ওই খারাপ ছেলে দুটোকে ভালো করতে পারে না, বরঞ্চ খারাপ ছেলে দুটো ওই ভালো ছেলে দুটোকে আরও খারাপ করে দেবে কিন্তু। তাহলে বুঝলে পজিটিভ আর নেগেটিভ, ভালো মানে পজিটিভ আর নেগেটিভ মানে আছে খারাপ, মেশালে কিন্তু নেগেটিভই উৎপন্ন হয়, বোঝা গেছে? আর মনে করো দুটো ছেলে ভালো আছে, আরও দুটো ছেলে তার থেকেও ভালো, এই দুজন যদি কোলাবোরেট করে অর্থাৎ মেশে তাহলে কিন্তু ওদের মধ্যে যে জিনিসটা হবে ওই চারজন আরও উঁচুতে চলে যেতে পারবে, আরও ভালো জায়গায় চলে যেতে পারবে। তাহলে পজিটিভ আর পজিটিভ শুধুমাত্র পজিটিভ করবে, আর নেগেটিভ আর পজিটিভ যদি আমরা মিশাই সবসময় নেগেটিভই হয়ে যাবে। তাহলে এই ঘরে শুধুমাত্র সাইন আর কোসেক আমার হলো পজিটিভ, তাই এই সেকেন্ড কোয়াড্র্যান্টটাকে বলা হয় সাইনের ঘর, সাইন। তাহলে আমরা পেলাম অল সাইন আর এটা কোয়াস পেয়েছি। এবার আমরা থার্ড কোয়াড্র্যান্টটা বিচার করি। থার্ড কোয়াড্র্যান্টে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। দেখো এই যে আমরা একটা ত্রিভুজ এঁকেছি থার্ড কোয়াড্র্যান্টে। এবার এই কোণটার নাম আমরা ধরে নিলাম থিটা, ঠিক আছে? শুধুমাত্র চিহ্ন বিচার করব আমরা। সেই ক্ষেত্রে দেখো আমার এই যে ভূমিটা আছে, ভূমিটা অলরেডি নেগেটিভ, কারণ ভূমি নেগেটিভ কেন? কারণ এক্স অক্ষের বাদিকে আছে সেজন্য নেগেটিভ। এবার লম্ব দেখো, লম্বটা নিচের দিকে আছে অর্থাৎ ওয়াই অক্ষের নিচের দিক, তাহলে লম্ব নেগেটিভ হয়ে গেল। কিন্তু অতিভুজ কখনো নেগেটিভ নয়, অতিভুজ সবসময়ের জন্য পজিটিভ। নেগেটিভ সংখ্যার স্কোয়ার প্লাস নেগেটিভ সংখ্যার স্কোয়ার ইজ ইকুয়াল টু পজিটিভ সংখ্যা, তাহলে অতিভুজ হলো পজিটিভ। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে দেখো ভূমি আর অতিভুজ দিয়ে যে ফাংশনটা হয় ভূমি বাই অতিভুজ কস মাইনাস বাই প্লাস, তাহলে আমরা থার্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে এই জায়গায় দেখি বিচার করব। থার্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে আমরা এই জায়গা বিচার করব সাইন থিটা। সাইন থিটা মানে কি জিনিস? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে মাইনাস বাই প্লাস, মাইনাস বাই হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। তাহলে সাইন মাইনাস হওয়ার সঙ্গে সঙ্গে কোসেকও মাইনাস হয়ে যাবে, কারণ সাইন উল্টেই কোসেক হবে মেরে ভাই। তারপর ট্যানকে বিচার করি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে মাইনাস বাই মাইনাস, মাইনাস বাই মাইনাস ইজ ইকুয়াল টু কিন্তু প্লাস, কারণ মাইনাস মাইনাসকে খেয়ে ফেলতে পারে। তারপরে কি আছে? ট্যান পজিটিভ হওয়ার জন্য কটও কিন্তু পজিটিভ হলো। তারপরে কসকে বিচার করব। কস মানে মাইনাস বাই প্লাস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, মাইনাস বাই হচ্ছে প্লাস, তাহলে কি হলো মাইনাস। আর কস নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে সেকও নেগেটিভ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর কট হলো আমার পজিটিভ, এই জন্য থার্ড কোয়াড্র্যান্টকে বলা হয় ট্যানের ঘর। তাহলে চারখানা ঘর পেয়েছিলাম আমরা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। চারখানা ঘরের চারটে নাম পেলাম আমরা, ওয়াল, সাইন, ট্যান, কস। ওয়াল, সাইন, ট্যান, কস। জিনিসটা কি? ওয়াল মানে প্রতিটা ফাংশন প্রথম ঘরে পজিটিভ হবে, সাইন মানে দ্বিতীয় ঘরে শুধুমাত্র সাইনের ভ্যালুটা পজিটিভ হবে, ট্যান মানে শুধুমাত্র তৃতীয় ঘরে ট্যানের মানটা পজিটিভ হবে, এবং চতুর্থ ঘরে শুধুমাত্র কজের মানটা পজিটিভ হবে। শুধুমাত্র বলেছি কস, কস উল্টে গেলে সেক হয়, এই ঘরে সেকও হবে। ট্যান উল্টে গেলে কট হয়, সেটাও হবে। সাইন উল্টে গেলে কোসেক হয়, সেটাও হবে। শুধুমাত্র বলা মানে ওর মধ্যে বলে দেওয়া আছে, তোমাকে বুঝে নিতে হবে ম্যাথমেটিক্সের ভাষা। তাহলে এই ঘরে সমস্ত ফাংশন পজিটিভ, এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ, এই ঘরে ট্যান আর কট পজিটিভ, এই ঘরে আমার কজ আর সেক পজিটিভ। তাহলে আমরা ওয়াল, সাইন, ট্যান, কজ এটা মনে রেখে দেবে। এটা হচ্ছে চারটি ঘরের চারটি নাম। তারপরের জিনিসটা এবার আমরা পড়বো সামনের দিকে এক এক করে। আমরা ক্লাস 10-এ যে জিনিসগুলো শিখে এসেছিলাম সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে
কস থিটা, এটা শিখে এসেছিলাম। আবার যদি তুমি কস 90 মাইনাস থিটা লেখো সেটা মানেও সাইন থিটা লেখা যায়, অর্থাৎ সাইন আর কস পূরক কোণে থাকে, এটা কিন্তু ক্লাস 10-এ আমরা শিখেছিলাম। তাহলে পরে আমরা কি শিখেছিলাম, ট্যান 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে কট থিটা। আর হচ্ছে আবার কট 90 মাইনাস থিটা, ওটা মানে কিন্তু ট্যান থিটা, আমি ওটা লিখছি না, ওটা তোমরা বুঝে নাও। তারপরে কি আছে, আর কোসেক 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে সেক থিটা। এটা কিন্তু আমরা ক্লাস 10-এ শিখে এসেছিলাম। এই দিক দিয়ে যেমন লিখেছি, কসটা এই জায়গা পাঠিয়ে দাও, সাইনটা এই জায়গা পাঠিয়ে দাও, তাও একই জিনিস প্রতিটা ফাংশনের ক্ষেত্রে। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, আবার কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, সেক 90 মাইনাস থিটা মানে আবার কোসেক থিটা। এটা ক্লাস 9-এ আমরা শিখেছিলাম, তার প্রমাণও আমি করে দিয়েছিলাম। দরকার হলে এই ভিডিওটা দেখো, আমি বারবার বলছি ক্লাস 10-এর ত্রিকোণমিতির কনসেপ্ট ক্লিয়ার না থাকলে 11-এ তুমি পারবে না, যতই চেষ্টা করো কখনোই পারবে না। কেমন মনে করে একটা বাড়ি তৈরি করতে চাইছো তুমি, সায়েন্স মানে একটা বাড়ি আর কি, সেই বাড়ির তুমি ভিতটা হচ্ছে 10 বা ছোটো লেভেলের ম্যাথমেটিক্স, সেগুলোই তুমি যদি না শেখো, উপরে গেলে লোড যত দেবে বাড়িটা ভেঙে চুরে কিন্তু নিচে চলে আসবে, তাই না? ভিতটাকে শক্ত করার চেষ্টা করো আগে। তার মানে পুরোনো এই ত্রিকোণমিতির ভিডিওটা দরকার হলে দেখে নাও, তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে জিনিসগুলো। চলো এবার আমরা সামনের দিকে দেখব। এইবার আমাকে শিখতে হবে সাইন 90 প্লাস থিটা হলে কি হবে। যেমন আমরা 10-এ শিখেছিলাম সাইন 90 মাইনাস থিটা, অর্থাৎ ক্লাস 10-এ আমরা যদি কোয়াড্রেন্ট আঁকি তাহলে আমরা 90 মাইনাস থিটা, অর্থাৎ এই ঘরের থিটা মানে হচ্ছে, থিটা মানে 0 ডিগ্রির বড় বা সমান, 90 ডিগ্রির ছোট বা সমান। তার মানে কি 90 ডিগ্রি, এই যে 90 মাইনাস থিটা, 90 মানে এই যে এইটুকুকে 90 ডিগ্রি কোণ বলা হয়, মাইনাস থিটা দেখো প্লাস মানে কিন্তু এই দিকে আসতো, আর মাইনাস মানে আমরা কি বলেছি ঘড়ির কাঁটার দিকে। তাহলে 90 মাইনাস থিটা, এই যে 90 গেলাম মাইনাস থিটা মানে আবার এই দিকে ফিরে এলাম, তার মানে এই ঘরের মধ্যে কোনো জায়গায় ও অবস্থান করছে 90 মাইনাস থিটা। এবার আমাকে শিখতে হবে 90 প্লাস থিটা, অর্থাৎ এই ঘরে যদি চলে আসে সেই জিনিসটা কেমন হবে। বোঝা গেছে কথাটা কি? আর ত্রিকোণমিতি কিন্তু কোনো সময়ের জন্য এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ও কি করে 90 প্লাস থিটা এই জায়গা চলে এলো, মনে করো পাই প্লাস থিটা, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে, এইটা হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে, এই জায়গায় এলে 360 ডিগ্রি, মানে এক রাউন্ড ঘুরলে 360 ডিগ্রি হয়। 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, 4×90 4 নং 36, 360 ডিগ্রি হয়। এবং মনে রাখবে কোন কখনো সীমাবদ্ধ থাকে না, কোন এরকম পাই 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 করে ঘুরতে থাকে, কোন 1000 2000 3000 ডিগ্রি হতে পারে। সাইন 3000 ডিগ্রি একটু পরে শেখাবো সেটা কত হয়, বোঝা গেছে কথাটা কি? মনে রাখবে সাইন 3000 ডিগ্রির মান কত হয় সেটা আমি তোমাদের শেখাবো। চলো সামনের দিকে। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা কি, সাইন 90 প্লাস থিটা কত হবে। মন দিয়ে দেখবে, একদম খুব সিম্পল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব, দেখলেই তোমরা বুঝে যাবে। এই জায়গায় সাইন 90 প্লাস থিটাকে কি আমি লিখতে পারি সাইন 90 মাইনাস অফ মাইনাস থিটা। কী করেছি কাণ্ডটা, আমি 90 প্লাস থিটাকে, 90 প্লাস থিটা এটাকে লিখেছি 90 মাইনাস মাইনাস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস এই লাইনটা আবার ফিরে আসে তো। তাহলে আমি লিখেছি সাইন 90 মাইনাস অফ মাইনাস থিটা। এবার এই ব্র্যাকেটের মধ্যে যে মাইনাসটা দিয়েছি অর্থাৎ মাইনাস থিটা, এটাকে ধরে নিলাম আমি আলফা। তাহলে আমি ধরে নিলাম কি মাইনাস থিটা ইজুয়াল টু আলফা ধরে নিলাম আমি, ঠিক আছে? এই কথাটা মনে রেখে দেবে। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস, এই মাইনাসটা এই জায়গায় বসাচ্ছি, দেখো 90 আমি এই জায়গায় লিখছি কি সাইন 90, এই মাইনাসটা এই যে দিলাম, আর এইটুকুকে আমি কি ধরেছি মাইনাস থিটাকে আমি আলফা ধরেছি, তাই জন্য আমি লিখলাম সাইন 90 মাইনাস আলফা। কি বললাম কথাটা, আমি সাইন 90 এই যে লিখেছি, এই মাইনাসটা এই যে লিখেছি, মাইনাস থিটাকে আমি আলফা ধরেছি, তাই জন্য মাইনাস থিটার পরিবর্তে আমি আলফা বসিয়ে দিলাম। নিচে বোঝা গেছে কথাটা? তাহলে পরে এই জিনিসটা দেখতে এর মতো লাগছে কিনা দেখো, দেখতে এর মতো নিশ্চয়ই লাগছে তো। তাহলে সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা লেখা যায়, ক্লাস 10-এ শিখেছিলাম, 10 দিয়েই তোমাকে বোঝাবো মনে করো। তাহলে সাইন 90 মাইনাস আলফাকে নিশ্চয়ই আমি লিখতে পারি কজ আলফা, এই রুলের সাহায্যে ক্লাস 10-এ যেটা আমরা শিখেছিলাম সেই রুলের সাহায্যেই আমরা শিখছি। তাহলে এটাকে লেখা যায় কজ আলফা। এবার দেখো আলফার মান কত, আলফার মান মাইনাস থিটা, তাহলে কজ অফ মাইনাস থিটা। একটু আগে জাস্ট এটা শেখানোর আগেই আমি 10 মিনিট আগে বা 5 মিনিট আগে শিখেছিলাম, কজে যদি কখনো মাইনাস থাকে কজ মাইনাসটা খেয়ে ফেলতে পারে, তাহলে এটাকে লিখতে পারি শুধুমাত্র কস থিটা। তাহলে আলটিমেটলি কি হলো ঘটনাটা দেখো, সাইন 90 প্লাস থিটা এটা পেলাম কস থিটা।
তাই তো? কিভাবে পেলাম? 90 প্লাস থিটাকে 90 মাইনাস অফ মাইনাস থিটা লিখলাম, মাইনাস থিটাকে আলফা ধরে নিলাম, তাহলে সাইন 90 মাইনাস আলফা লেখা যায় এটাকে। সাইন 90 মাইনাস আলফা মানে কজ আলফা, আলফার মান আমরা ধরেছিলাম মাইনাস থিটার জন্য মাইনাস থিটা আমরা বসিয়ে দিলাম, কজ মাইনাস খেয়ে ফেলে তাহলে কস থিটা, তাহলে আলটিমেটলি সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। এটা খাতায় লেখো, একটু পরে আমি এই জায়গাতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবো, তখন আমাদের প্রয়োজন হবে কিন্তু। তাহলে আমরা এটা কি পেলাম? সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা পেলাম। আমিও এই সাইডে কিছুটা লেখার চেষ্টা করছি। cos থিটা। এখন আমরা দেখব cos 90 প্লাস থিটা করলে কত হয় সেটা আমরা দেখব এবার। দেখো তাহলে cos 90 প্লাস থিটা, তাহলে এটাকেও সাইন ফাংশনটাকে যেমন করে বুঝিয়েছিলাম এটাও সেম প্রসিডিওরে শিখবো। একটা কথা মনে রাখবে যে সবসময়ের জন্য আমরা যদি কোনো একটা জিনিসের না বুঝতে পারি বা কোনো একটা জিনিস মনে করো আমি বোঝার চেষ্টা করছি, তাহলে বুঝতে হলে যে জিনিসটা আমি জানি সেটা দিয়েই কিন্তু বুঝতে হয়। তাহলে এটা বুঝতে হলে আমি 10 যে জিনিসগুলো জানি সেটা দিয়েই আমাকে বুঝতে হবে। এই জন্য একটুকে সাইন ফাংশনটা যেমন করে বুঝিয়েছি এটাও সেমভাবে আমরা করব। তাহলে কি করব? এটাকে লিখব cos 90 মাইনাস মাইনাস থিটা। কেন তুমি যদি বোঝো তাহলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই কারণে লিখেছি এটা। তাহলে মাইনাস থিটাকে আবার আমি আলফা ধরে নিলাম, তাহলে cos 90 এই মাইনাসটাই দিয়েছি, মাইনাস থিটাকে আমি আলফা ধরেছি, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা আমরা ধরে নিয়েছি। তাহলে cos 90 মাইনাস আলফা, এটা ক্লাস 10-এর সূত্র, cos 90 মাইনাস আলফাকে লেখা যায় সাইন আলফা, তাই জন্য আমি লিখলাম সাইন আলফা। ক্লাস 10-এর সূত্র, পুরক্ষণের সূত্র এটা, cos 90 মাইনাস আলফা মানে সাইন আলফা লেখা যায়। তাহলে পরে এই জায়গায় আমরা সাইন আলফা, আলফার পরিবর্তে কি বসিয়ে দিতে পারি? আলফার পরিবর্তে মাইনাস থিটা বসিয়ে দিতে পারি। আর একটু আগে আমি প্রমাণ করে দেখিয়েছি সাইন, ট্যান, কট, কোসেক এই কটার ভিতরে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা ও বাইরে বের করে দিতে পারে, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা লেখা যায়। তাহলে cos 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এটা পেলাম। তাহলে এই জিনিসটা আমি স্টার দিয়ে, নতুন যেগুলো তৈরি করছি সেগুলো স্টার দিয়ে লিখছি। তাহলে আমি পেলাম cos 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা পেলাম। বোঝা গেছে কথাটা কি? এইবার আমি মনে করো tan 90 প্লাস থিটা বের করতে চাই, কি হবে সেটা দেখব। তাহলে দেখো tan 90 প্লাস থিটা এটা কত হবে? এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? সেই একই প্রসিডিওরে এই অঙ্কটাও করব। কিভাবে লিখতে পারি? যে tan 90 মাইনাস অফ মাইনাস থিটা, এই জিনিসটা আমি লিখতে পারি তো? তাহলে এই জায়গায় আমরা সেই একই কাজ করব, মাইনাস থিটাকে আলফা ধরে নিলাম, ধরি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস থিটা, এটা ধরে নিলাম, এইটুকুকে আলফা ধরে নিলাম, এই মাইনাসটাই যে লিখেছি এর পরিবর্তে আলফা লিখেছি। তাহলে tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা হয়, তাহলে tan 90 মাইনাস আলফাকে লেখা যাবে কট আলফা। এই জায়গা দেখো tan 90 মাইনাস থিটা, তাহলে এই জায়গা ট্যান হয়ে গেল কট, আর থিটা এই জায়গা বসে গেল, তাহলে এই জায়গাও 90 মাইনাস আলফা, এটাকে লেখা যাবে কট আলফা। তাহলে আলফা মানে আমি কত ধরেছিলাম? আলফা মানে মাইনাস থিটা ধরেছিলাম, তাই তো? তাহলে পরে এটাকে মাইনাস থিটাকে আলফা ধরেছিলাম। তাহলে এই জায়গায় দেখো আমরা একটু আগে বলেছিলাম যে শুধুমাত্র কজ আর সেক মাইনাসটাকে খেয়ে ফেলতে পারে, বাকি কোনো ফাংশনের ক্ষেত্রে যদি মাইনাস থাকে ভেতরে, থিটার আগে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা ও বের করে দিতে পারে। তাহলে এই জায়গা মাইনাসটা বেরিয়ে গেলে কি হবে? মাইনাস কট থিটা। তাহলে আরেকটা জিনিস আমরা এখানে তৈরি করলাম, কি সেই জিনিসটা? tan 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। তাহলে tan 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা, এটা পেলাম। এবার দেখো আমি তো তোমাকে 3টে অঙ্ক করে দেখিয়েছি, এবার তুমি কি করবে? তুমি বের করবে cot 90 প্লাস থিটা করলে কি হয় এটা নিজে বের করো, তারপর কোসেক 90 প্লাস থিটা করলে কত হয় সেটা নিজে বের করো, সেক 90 প্লাস থিটা করলে কি হয় সেটা নিজে বের করো। এটা তোমার হোম টাস্ক রইল। একই প্রসিডিওরে আমি তার ফলাফলটা এখানে লিখে সামনের দিকে এগোবো, আমি ফলাফলটা এই জায়গায় লিখে দিচ্ছি। চলো আমরা করি সামনের দিকে। তুমি কিন্তু এটা বাড়ি বসে করবে, করলে কি হয় এই একই প্রসিডিওরে সেমভাবে করবে। আমি ফলাফলটা এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। তাহলে এই জায়গায় আমি কি পাবো? যদি আমি তুমি যদি বাড়ি বসে করো নিজে নিজে, তাহলে cot 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু পাবে মাইনাস ট্যান থিটা। আর যদি এইটা করো যে কোসেক 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, তাহলে তুমি পাবে অনলি সেক থিটা। আর যদি তুমি করো যে সেক 90 প্লাস থিটা, তাহলে তুমি পাবে মাইনাস কোসেক থিটা। তাহলে এই হলো আমার 90 প্লাস থিটার ফাংশনগুলো আমি দেখিয়েছি, এক এক করে তোমরা দেখে নাও। যে সাইন 90 প্লাস থিটা এটা হলো cos 90 প্লাস থিটা, একইভাবে শর্ট ফাংশন আমি দেখিয়েছি। এই 3টে তোমার বাড়ির কাজ রয়েছে, আর এই 3টে আমি প্রমাণ করে দিয়েছি। একই প্রসিডিওরে তুমি বাকি 3টে প্রমাণ করবে। ওকে, চলো আমরা এবার সামনের দিকে এগোবো।
তাহলে এবার আমরা দেখব যদি 180 ডিগ্রি প্লাস থিটা থাকে, 90 প্লাস থিটা মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত কিন্তু শেখা হয়ে গেছে। কেমন পর্যন্ত শেখা হয়ে গেছে? এই দেখো 90 প্লাস থিটা, 90 মানে এইটুকু প্লাস থিটা মানে এই ঘর পর্যন্ত শেখা হয়ে গেছে। এবার আমরা শিখব 180 প্লাস থিটা থাকলে সেটা কি হয়, সেই জিনিসটা আমরা শিখব। 180 প্লাস থিটা অথবা 180 মাইনাস থিটা থাকলে কি হবে, চলো দেখি সেটাকে। এবার আমাকে মনে করো বের করতে দিয়েছে সাইন 180 প্লাস থিটা, এটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে এই ফাংশনটাকে দেখো আমি ভেঙে কি এরকম লিখতে পারি, সাইন 90 প্লাস 90 প্লাস থিটা লিখতে পারি তো? এটা অবশ্যই লিখতে পারি, কেন 180কে তো লেখাই যায় যে 90 প্লাস 90 প্লাস থিটা। এইবার দেখো এইটুকু জিনিসকে এই 90 প্লাস থিটা এটাকে মনে করো আমি আলফা ধরে নিলাম। কি ধরলাম? 90 প্লাস থিটা, এটা ইকুয়াল টু আলফা ধরে নিলাম আমি। তাহলে এটাকে পরিবর্তিত করে কি লেখা যায়? এটাকে পরিবর্তিত করে অবশ্যই লেখা যাবে সাইন 90 প্লাস এইটুকু মানে আমি আলফা ধরলাম, তাই তো? এটাই লেখা যায়। আর এক্ষুনি আমি তোমাকে প্রমাণ করে দেখিয়েছি সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে সাইন 90 প্লাস আলফা এটা মানে কি লেখা যাবে? কস আলফা লেখা যাবে কি না তাই বলো। আমি একটু আগেই তোমাকে প্রমাণ করে দেখিয়েছি সাইন 90 প্লাস আলফা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, তাহলে সাইন 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কস আলফা লেখা যাবে। এবার আলফার মান তুমি বসিয়ে দাও। আলফা মানে কি ধরেছিলাম? আলফা মানে হচ্ছে 90 প্লাস থিটাকে ধরেছিলাম আলফা, তাই তো? এবার দেখো এটা আবার কেমন হয়ে গেল? কস 90 প্লাস থিটা, কস 90 প্লাস থিটা মানে কি আছে? মাইনাস সাইন থিটা। কস 90 প্লাস থিটা এটা আমরা প্রমাণ করে তোমাকে কি দেখিয়েছি? মাইনাস সাইন থিটা। তাহলে আলটিমেটলি সাইন 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি পাওয়া গেছে? মাইনাস সাইন থিটা। তাহলে এই কথাটা তোমার এখন কিন্তু মনে রেখে দিতে হবে, সাইন 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে এইটা আমি কোথায় লিখি? এই জায়গায় লিখি, এই জায়গায় লিখি। দেখো কি পেলাম নীল কালি দিয়ে, সাইন 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কি পেয়েছি? ইজ ইকুয়াল টু পেয়েছি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা এটা পেলাম। এবার আমি দেখাবো সাইন 180 মাইনাস থিটা হলে কি হয় সেটা আমরা দেখবো এক এক করে। সাইন 180 মাইনাস থিটা করলে কি হয়? তাহলে 180 মাইনাস থিটা, তাহলে এই জায়গাটা আমি শুধু মুছে আমি এই জায়গা দিয়ে দিলাম একটা মাইনাস। তাহলে 180 মাইনাস থিটাকে লেখা যায় 90 প্লাস 90 মাইনাস থিটা, তাহলে এই জায়গা মাইনাস থিটা হবে। 180কে 90 প্লাস 90 মাইনাস থিটা। তাহলে আমি এবার ধরে নিলাম 90 মাইনাস থিটাকে আলফা। তাহলে পরে দেখো আমি ধরে নিলাম, মানে আমি এই অঙ্কের উপরেই না মুছে অঙ্কটা করার চেষ্টা করছি। সাইন 180 মাইনাস থিটাকে সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা লেখা যায়। 90 মাইনাস থিটাকে আমি আলফা ধরে নিলাম। তাহলে সাইন 90 প্লাস এটাকে আমি আলফা ধরেছি, মুছেই দিই, তুমি তো না হলে তোমার কেন মাথার তার ছেড়ে গেল, মুছে দিয়ে আমি করছি। দেখো দেখো সাইন 180 মাইনাস থিটা এটাকে কি লেখা যাবে? সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা এই জিনিসটা লেখা যাবে। আমি এই 90 মাইনাস থিটাটাকে আলফা ধরে নিলাম, 90 মাইনাস থিটা এটাকে ধরে নিলাম আলফা। তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে অবশ্যই লেখা যাবে সাইন 90টা এই যে লিখলাম, এই প্লাসটা এই যে লিখলাম, আর এটাকে আমি আলফা ধরে নিয়েছি, তাই 90 প্লাস আলফা লেখা যায়। সাইন 90 প্লাস আলফা কি প্রমাণ করেছি? কজ আলফা, তাহলে এই জায়গা কজ আলফা লিখতে পারি। সাইন 90 প্লাস থিটা মানে কজ থিটা, তাহলে সাইন 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কজ আলফা লেখা যাবে। মেরে ভাই এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কনসেন্ট্রেট বাড়াও। তাহলে এই জায়গায় আমি কজ আলফা, আলফা কি ধরেছি? আলফা ধরেছি এটাকে, তাহলে আমি বসিয়ে দিলাম 90 মাইনাস থিটা। তাহলে কজ 90 মাইনাস থিটা ক্লাস 10-এর সূত্র, এই যে ক্লাস 10-এ সাইন বা কজের কোনো 90 মাইনাস থিটা থাকলে উল্টো ফাংশনটা হয়, অর্থাৎ সাইন কজে পরিবর্তিত হয়, কজটা সাইনে পরিবর্তিত হয়, যেটাকে পুরো কোণের অঙ্ক বলা হয়। তাহলে কজ 90 মাইনাস থিটাকে লেখা যায় সাইন থিটা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস তৈরি হলো কি? সাইন 180 মাইনাস থিটা এটা মানে সাইন থিটা, আর সাইন 180 প্লাস থিটা এটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে আমি এই জায়গায় উপরে লিখে দিই নীল কালি দিয়ে, আর জায়গা যেহেতু নিচে নেই, সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? ইজ ইকুয়াল টু লেখা যাবে যে সাইন থিটা, এটাই আমরা প্রমাণ করলাম। তাহলে এই যে ফাংশনগুলো পেয়েছি, আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে কজের ফাংশনটা অথবা ট্যানের ফাংশনটা আমি একটু দেখাই, যে ট্যানের ফাংশনটা ট্যান 180 প্লাস থিটা, ট্যান 180 মাইনাস থিটা কী হয় সেটা একটু দেখাই, তারপর একটা রিলেশন দিয়ে তোমাদের আরেকটা জিনিস বোঝাবো। এবার আমি বের করতে চাই ট্যান 180 প্লাস থিটা। তাহলে ট্যান 180 প্লাস থিটাকে কী লেখা যাবে? অবশ্যই লেখা যাবে ট্যান 90 প্লাস 90 প্লাস থিটা লেখা যায় তো। তাহলে আমি এইটুকুকে ধরে নিলাম আলফা, 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু আমি আলফা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যাবে কি? এটাকে লেখা যাবে ট্যান এই 90টা এই যে লিখলাম, এই প্লাসটা এই যে দিলাম, আর এটাকে আলফা ধরেছি, এই জিনিসটা লেখা যায়।
তাহলে tan 90 প্লাস আলফা, tan 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কট আলফা লেখা যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস কট আলফা, এই জিনিসটা লিখতে পারি। এবার দেখো আলফার মান কি ধরেছিলাম, আলফা ধরেছিলাম 90 প্লাস থিটা, তাহলে আমি এই জায়গায় আলফার মানটা বসিয়ে দেবো। তাহলে আলফার মান যদি আমি বসিয়ে দিই মাইনাস কট, আর আলফা মানে 90 প্লাস থিটা, এই জিনিসটা বসিয়ে দিলাম এখানে। আবার দেখো কট 90 প্লাস থিটা, কট 90 প্লাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, এই জিনিসটা আমরা প্রমাণ করেছিলাম একটু আগে। কট 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। তাহলে এই মাইনাস কিন্তু অলরেডি আগে একটা ছিল, আবার একটা মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই জায়গায় ট্যান আর থিটা। কট 90 প্লাস থিটা এইটা মানে মাইনাস ট্যান থিটা, আগের থেকে এর সামনে আরেকটা মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর ট্যান থিটা হলো। তাহলে আমরা কি দেখলাম, ট্যান 180 প্লাস থিটা মানে শুধুমাত্র ট্যান থিটা। ওকে, তাহলে আমি এই নিচে আরেকটা লিখে দিচ্ছি এই জায়গায়, যে ট্যান 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা পেলাম কিন্তু আমরা। ওকে, এইবার আমরা দেখবো ট্যান 180 মাইনাস থিটা হলে কি হয় সেই জিনিসটা দেখবো। ওকে, চলো সামনের দিকে। ট্যান 180 মাইনাস থিটা, তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এটাকে আমরা ভেঙে লিখতে পারি ট্যান 90 প্লাস 90 মাইনাস থিটা, এটা লিখতে পারি তো। তাহলে পরে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ধরলাম ট্যান এইটুকুকে আলফা ধরে নিলাম, তাহলে 90 প্লাস এটাকে আলফা ধরে নিয়েছি। আলফা কি ধরেছি, আলফা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটাকে ধরে নিয়েছি আমরা কিন্তু আলফা। তাহলে এখন ট্যান 90 প্লাস আলফা যেটা আমরা প্রমাণ করেছিলাম কি হয়, মাইনাস কট থিটা হয়। তাহলে এই জায়গায় আমরা ধরে নিলাম মাইনাস কট আলফা। কি হলো কথাটা, কথাটা হলো এটাই, ট্যান 90 প্লাস আলফা, ট্যান 90 প্লাস থিটা প্রমাণ করেছিলাম মাইনাস কট থিটা, তাই জন্য এখানে লিখলাম মাইনাস কট আলফাটা লিখে দিলাম। এইবার দেখো আলফা মানে কি ধরেছিলাম এইটা, তাহলে এই মাইনাস এই যে থেকে গেল, কট ফাংশনটা এই যে থেকে গেল, আলফার মান আমি বসিয়ে দিলাম 90 মাইনাস থিটা বসিয়ে দিয়েছি। কট 90 মাইনাস থিটা যেটা আমার ক্লাস 10-এর সূত্র, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা লেখা যায়। তাহলে এই যে মাইনাস কটটা পরিবর্তন হলো ট্যান থিটা, তাহলে ট্যান 180 মাইনাস থিটা আমরা পেলাম মাইনাস ট্যান থিটা। এটার জন্য আর তো জায়গা দেখছি না কোথাও, কোথায় লিখবো আর জায়গা তো নেই কোথাও। আচ্ছা, এই জায়গাটা একটা ফাঁকা আছে, দেখো কোথায় লিখি বলো দেখি। এই জায়গাতে ছোটো ছোটো করে লিখে দিচ্ছি যে ট্যান 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এবার আমি একটা শর্টকাট জিনিস বোঝার চেষ্টা করবো, এত তো আর প্রমাণ করা যাবে না, সব কিছুরই প্রমাণ আছে অঙ্কে। সায়েন্স যদি তোমাকে পড়তে হয় তাহলে দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যখন কোনো জিনিস পড়বে সেখানে দুটো ওয়ার্ড লাগাবে, কি আর কেন, মানে এটা কি হয়েছে আর কেন হয়েছে, এটা দিয়ে কী করবো আর কি। কি আর কেন এই দুটো সায়েন্সের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমি যখন পড়েছি আমি নিজেও এটা অ্যাপ্লাই করেছি, যে কি আর কেন। স্যার যদি কোনো কিছু বোঝাতো এটা কি আর এটা কেন, বোঝা গেছে। এই দুটো কিন্তু তোমাকে ভীষণভাবে মনে রাখতে হবে, বোম্বাস্ত্র বলতে পারো সায়েন্সের ক্ষেত্রে। বোম্বাস্ত্র হচ্ছে এই দুটো, হোয়াই আর হোয়াট, বোঝা গেছে, হোয়াই অ্যান্ড হোয়াট, এই দুটো হচ্ছে ব্রহ্মাস্ত্র। চলো এবার আমি একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো প্রথম আমার ছিল ক্লাস 10-এ সাইন 90 মাইনাস থিটা, এটা মানে আমরা লিখেছিলাম কস থিটা, এই যে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। এবার আমি তারপরে 11-এ এসে প্রমাণ করলাম সাইন 90 প্লাস থিটা, এটা ইজ ইকুয়াল টু কী হলো, এটা ইজ ইকুয়াল টু হলো কস থিটা, তাই তো। এবার তারপরে আমি আরেকটা জিনিস প্রমাণ করেছিলাম সাইন 180 প্লাস থিটা, এটা ইজ ইকুয়াল টু কী প্রমাণ করেছিলাম, মাইনাস সাইন থিটা, এই যে যেটা নিচের দিকে লিখেছি এই যে মাইনাস সাইন থিটা। আর আরেকটা প্রমাণ করেছিলাম সাইন 180 মাইনাস থিটা, এইটা ইজ ইকুয়াল টু শুধুমাত্র সাইন থিটা। এই চারটে ফাংশন দিয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করব, যাতে এত মানে এবার যদি সাইন 3000 বের করব বলেছিলাম, ওটাও কিভাবে বের করা যায় এই চারটে ফাংশন দিয়েই আমরা বোঝার চেষ্টা করব। দেখো এক এক করে এগোবো। দেখো প্রথম এই জায়গায় 90-এর সঙ্গে 1 গুণ আছে, এই কথাটা আমি বলতে পারি যে 90 1-কে 90 হয়, তার মানে 90-এর সঙ্গে 1 গুণ আছে। এই জায়গাও 90-এর সঙ্গে 1 গুণ আছে। এই 180-কে 2 গুণ 90 লেখা যায়, এই 180-কে 2 গুণ 90 লেখা যায়। দেখো আমি যখন প্রমাণ করেছিলাম তখন 90 প্লাস 90 অর্থাৎ 2 গুণ 90 কিন্তু করেছিলাম, জিনিসটা লেখা যায়। এবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো সায়েন্স পড়া মানে কি, স্যার যখন একটা কথা বলেছে ওই কথাটা বুঝে তোমাকে আগে পিছে তাকাতে হবে, দেখতে হবে কী পরিবর্তন ঘটলো এই জায়গায়। দেখো যখন সাইন ব্র্যাকেটের মধ্যে থিটাটা লিখছি আমি, 90-এর সাইডে 1 ছিল, 90-এর সাইডে 1 ছিল, তখন এটা কজ হয়ে গেছে। 90-এর সাইডে 2 ছিল, অর্থাৎ 180-কে লেখা যায় যে 2 গুণ 90, আমি এই জায়গা দরকার লিখছি আরেকবার, সাইন 2 গুণ 90 প্লাস থিটা, এটাকে লেখা গেছে মাইনাস সাইন থিটা। আর আরেকটা সাইন 2 গুণ 90 মাইনাস থিটা, এটাকে লেখা গেছে কত, শুধুমাত্র সাইন থিটা। এই জিনিসটা দেখো, এবার দেখো চিহ্ন পরে আমি বোঝাচ্ছি, এক এক করে বোঝাচ্ছি, শুধু ফাংশনটা দেখো। যখন 90-এর সাইডে, তাহলে এই মাঝের দুটোকে মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখো যখন আমার 90 সাইডে 1 ছিল তখন কস ফাংশন হলো, 90 সাইডে 1 ছিল তখন কস ফাংশন হয়েছে, 90 সাইডে 2 আছে তখন সাইন ফাংশন হলো, 90 সাইডে 2 আছে তখন আমার সাইন ফাংশন হয়েছে, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি এরপরে 3 নম্বর ঘরে যখন যাব তখন আমি 3 গুণ 90 লিখবো, তাই তো? 4 নম্বর ঘরে গেলে 4 গুণ 90 লিখবো, প্লাস মাইনাস থিটা এরকম করে লিখবো। তার মানে কি ঘটনাটা ঘটছে দেখো, এই প্রথম ঘরে একটা 90, দ্বিতীয় ঘরে দুটো 90, তৃতীয় ঘরে 3টে 90, চতুর্থ ঘরে 4টে 90 আছে। দেখো এক হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এক হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড়, আর দুই হচ্ছে জোড় সংখ্যা, জোড়, তাই তো? তাহলে যখন বিজোড় সংখ্যা থাকে 90 এর আগে তখন সেটা সাইনের পূরক কোণে কে আছে ক্লাস 10-এ, সাইনের পূরক কোণে থাকে কস, তাহলে সেটা হবে কস। তাহলে কি হলো কথাটা, যখন 90 এর সাইডে বিজোড় সংখ্যা থাকবে তখন সাইন পরিবর্তিত হয়ে কস হবে, অন্য কথায় সাইন পরিবর্তিত হয়ে সাইনের পূরক কোণে কে থাকে কস থাকে, সেটা হবে। আর যখন সাইনের এই 90 এর সাইডে জোড় সংখ্যা থাকবে তখন সাইনটা সাইনই থাকবে। আবার রিপিট করছি, 90 এর সাইডে বিজোড় সংখ্যা গুণ থাকলে তাহলে সাইন পরিবর্তিত হবে ওর পূরক কোণের ফাংশনে, 90 এর সাইডে জোড় সংখ্যা থাকলে সাইনটা সাইনই থাকবে। এবং এটা শুধুমাত্র এই দুজন ফাংশনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, দেখো ট্যানের ক্ষেত্রেও বিচার করো। ট্যান এই যে 180 মাইনাস থিটা যেটা করেছিলাম আমরা, সেটা কি হলো 2 গুণ 90 লেখা যায় মাইনাস থিটা ইজুগাল টু আমরা পেয়েছিলাম কত মাইনাস ট্যান থিটা, এটাই তো পেয়েছিলাম মাইনাস ট্যান থিটা, দেখো ওই জায়গা পেয়েছিলাম। এবার দেখো 90 এর সাইডে 2 আছে অর্থাৎ জোড় আছে, জোড় থাকলে ওই ফাংশনটা চেঞ্জ হবে না, ওই ফাংশনটা কখনোই চেঞ্জ হবে না। দেখো আর যখন 90 সাইডে 1 ছিল অর্থাৎ বিজোড় সংখ্যা ছিল, দেখো tan 90 প্লাস থিটা কোন জায়গা করেছিলাম, এই যে tan 90 প্লাস থিটা, এই জায়গা 90 এর সঙ্গে 1 গুণ আছে আমি বলতে পারি, তখন ট্যানটা পরিবর্তন হয়ে কি হয়েছিল কট হয়েছিল মাইনাস কট থিটা, tan 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা হয়েছিল। তাহলে দেখো এই ক্ষেত্রে 90 এর সাইডে জোড় সংখ্যা আছে তাই জন্য ট্যানটা ট্যানই থেকে গেছে, 90 এর সাইডে বিজোড় সংখ্যা আছে এই জন্য ট্যান তার পূরক কোণে কটে পরিবর্তিত হয়েছে। দেখো 90 এর সাইডে 2 আছে তাই জন্য সাইনটা সাইনই থেকেছে, 90 এর সাইডে 1 আছে এই জন্য সাইন পরিবর্তিত হয়ে তার পূরক কোণের ফাংশনে চলে গেছে। তাহলে একটা কথা আমরা কি দেখতে পাচ্ছি, 90 এর সাইডে যদি জোড় থাকে তাহলে যে ফাংশনটা বলে দেওয়া ছিল ডান দিকে সেই ফাংশনই হবে, আর এই জায়গা যে থিটা ছিল সেই থিটাই বসাতে হবে সবসময়ের জন্য। দেখো এই জায়গা থিটা ছিল তাই এই জায়গা থিটা হলো, থিটা ছিল থিটা হলো, দেখো প্রতিটার ক্ষেত্রে থিটা ছিল জন্য থিটা। তাহলে আমরা একটা সিদ্ধান্ত কি শিখলাম, যে 90 এর সাইডে জোড় সংখ্যা গুণ থাকলে যে ফাংশন ছিল ডান দিকে সেই ফাংশনই হবে, এই জায়গা যে থিটা ছিল সেই থিটাই হবে, এই কথাটা বুঝলাম। 90 এর সাইডে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে যে ফাংশন ছিল তার পূরক কোণ হবে ডান দিকে। এই দেখো 90 এর সাইডে যদি বিজোড় সংখ্যা থাকে, 90 এর সাইডে যদি বিজোড় সংখ্যা থাকে, যে ফাংশন বলে দেওয়া ছিল ডান দিকে তার পূরক কোণের ফাংশন হবে, পূরক কোণের ফাংশন হবে, আর যে থিটা ছিল সেই থিটাই বসবে। এই কথাটাকে ক্লিয়ার হলো? আরেকবার রিপিট করছি, 90 এর সাইডে জোড় সংখ্যা গুণ থাকলে যে ফাংশন বাদিকে ছিল ডান দিকেও সেই ফাংশন হবে, 90 এর সাইডে বিজোড় সংখ্যা গুণ থাকলে এই দিকে যে ফাংশনটা ছিল ওই দিকে গেলে তার পূরক কোণের ফাংশনটা বসবে, প্লাস থিটা মাইনাস থিটা যাই থাকুক না কেন ওই জায়গায় শুধু থিটা বসাবে। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে সংখ্যাগুলো এর আগে কোনো জায়গায় প্লাস কোনো জায়গায় মাইনাস, কোনো জায়গায় প্লাস কোনো জায়গায় মাইনাস আছে, তাহলে এই জিনিসটা চিহ্নটা এবার আমরা শিখবো কি করে চিহ্ন দিতে হয়। দেখো আমি এই জায়গা মনে করো একটা কোয়াড্রেন্ট আঁকছি, এই যে একটা কোয়াড্রেন্ট আঁকছি, তাহলে এই কোয়াড্রেন্টে আমি প্রথমেই আজকে শিখিয়েছিলাম এটাকে বলা হয় ওয়াল, এটাকে বলা হয় সাইন, এটাকে বলা হয় ট্যান, আর এটাকে বলা হয় কস। এই ফাংশনটা আমি আজকেই শিখিয়েছিলাম, তাই তো? এবার দেখো মজাদার বিষয়, খুব সহজ জিনিস, এইগুলো কি করে সমস্ত কিছু হচ্ছে খুব দ্রুতই আমরা এবার বুঝে নিতে পারবো। তাহলে আমরা দেখো এক এক করে এবার এই যেগুলো মুছে মুছে পরিষ্কার করে লিখে নিই। আবার দেখো এইটা এবার বিচার করি, সাইন 90 মাইনাস থিটা অর্থাৎ 90 এর সাইডে 1 গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তন হলো কজে। 90 মাইনাস থিটা, 90 মানে কোনটুকু, 90 মানে এইটুকু, মাইনাস থিটা মানে কি এই দিকে যাব না এই দিকে যাব, দেখো 90 মাইনাস থিটা মানে এই দিকে, তাহলে সেটা প্রথম ঘরেই আছে। আবার রিপিট করছি 90 মাইনাস থিটা মানে এই প্রথম ঘরেই আছে। প্রথম ঘরের প্রতিটা ফাংশনকে কি বলা হয়, ওয়াল বলা হয়। প্রথম ঘরটাকে কি বলা হয়, ওয়াল বলা হয়, অর্থাৎ প্রথম ঘরের প্রতিটা ফাংশন পজিটিভ হয়। তাই জন্য আমি কি করেছি, 1 আসে জন্য সাইন 90 মাইনাস থিটার ক্ষেত্রে 1 আসে জন্য কজ লিখেছি, আর এই কোণটা প্রথম ঘরে অবস্থান করে, প্রথম ঘরে সাইনের মান পজিটিভ তাই জন্য এই জায়গা পজিটিভ দিয়েছিলাম। আবার রিপিট করছি,
প্রথম ঘরে এই যে 90 মাইনাস থিটা, 90 মানে এইটুকু মাইনাস থিটা মানে এই জায়গা কোনো এক জায়গায় আছে, ও কোন জায়গায় আছে আমি তো জানি না, কিন্তু প্রথম ঘরে আছে এটা আমি শিওর। প্রথম ঘরে থাকার জন্য সাইন প্রথম ঘরে পজিটিভ হয়, কারণ আমি আজকে প্রথমেই দেখিয়েছিলাম প্রথম ঘরকে বলা হয় ওয়াল, মানে প্রতিটা ফাংশন এখানে পজিটিভ হয়, এই জন্য সাইন প্রথম ঘরে পজিটিভ হয় জন্য ডান দিকে পজিটিভ বসিয়েছি আমি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 2 গুণ 90 tan 180 মাইনাস থিটা, এটা ছিল 180 মাইনাস থিটা, এটাই তো ছিল। তাহলে 2 আসে জন্য ওইদিকে গিয়ে ট্যান হলো, থিটাটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি বিচার করব কোন ঘরে এ অবস্থান করছে। তাহলে 2 গুণ 90, তাহলে 2 গুণ 90 মানে 190, 290, 2 গুণ 90 মাইনাস থিটা মানে এই ঘরে, এই ঘরটাকে আমরা কিন্তু বলেছিলাম সাইন। তাহলে পরে এই ঘরে ট্যানের মান কি হয়? নেগেটিভ, সেই জন্য এই জায়গায় নেগেটিভ বসিয়েছিলাম। আবার বলছি, মনে করে নাও tan 90 প্লাস থিটা, এটা আমি বিচার করছি। তাহলে পরে 90টাকে কত আছে 1, ট্যান ওইদিকে গিয়ে কট হলো, থিটাটা বসিয়ে নিলাম। এবার বিচার করব কোণের মান কত আছে। কোণ 90 প্লাস থিটা, তাহলে 90 প্লাস থিটা মানে এই ঘরে আছে কোনো জায়গায়, দ্বিতীয় ঘরে ট্যান নেগেটিভ হয় জন্য এই জায়গায় নেগেটিভ বসিয়েছি। দেখো এবার আমি মুছে দিয়ে তোমাদের সহজে জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা সমস্ত কিছু বিচার করব। তাহলে আমি একটু মুছে দিই এইটুকু। এবার মনে করো আমি কট 180 মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু কী হবে এটা আমি বিচার করার চেষ্টা করছি, ঠিক আছে? মন দিয়ে দেখবে কিন্তু। তাহলে এটাকে ভেঙে দেবো কেমন করে? 90 এর ঘাতে ভেঙে দেবো 90, তাহলে এটাকে লেখা যায় 2 গুণ 90 মাইনাস থিটা। লিখলাম, আমার স্টেপগুলো ফলো করবে আমি কি করে করছি আর কি, বোঝা গেছে কথাটা? কি করে করছি, কি করে কথাটা বলছি, দুটোই ফলো করতে হবে, তাহলে তুমি জিনিসটা একদম সহজেই বুঝে যাবে। আমি কি করলাম, 180টাকে 2 গুণ 90 মাইনাস থিটা লিখে নিলাম। 90 এর সাইডে জোড় আছে না বিজোড় আছে? কি আছে, জোড় না বিজোড়? 2, অবশ্যই জোড় সংখ্যা। জোড় আছে জন্য কট লিখলাম, জোড় থাকলে পরিবর্তন ঘটবে না। যদি বিজোড় হয় তাহলে কটের পুরো কোণ ট্যান হয়, এই জায়গায় আমি ট্যান লিখতাম। যেহেতু এই জায়গায় জোড় আছে এই জন্য কটটাকে কটই রেখে দিলাম। যে থিটা আছে সেই থিটাটা আমি লিখে নিলাম। আবার রিপিট করছি আমি কি করছি। প্রথম আমি এইটাকে ভেঙে দিয়েছি, কি দেখবো কিভাবে এগোবো। দেখো 90 এর সাইডে জোড় আছে না বিজোড় আছে? জোড়, তাহলে কট লিখলাম, থিটা লিখলাম, হয়ে গেল। এবার চিহ্নটা কি হবে, যোগ না বিয়োগ চিহ্নটা হবে, সেটা কিভাবে বিচার করব? এই কোণটা কোন ঘরে আছে তার জন্য এরকম কোয়াড্রেন্ট এঁকে নাও। এঁকে নেওয়ার পর 2 গুণ 90, 190, 290 এই পর্যন্ত এসেছি। আসার পর বলছে মাইনাস থিটা, তার মানে এই ঘরে আছে। এই ঘরে কট যে ফাংশনটা বলে দেওয়া আছে, যেটা তুমি লিখেছো সেটা নয়, যে ফাংশনটা বলে দেওয়া আছে কট নেগেটিভ না পজিটিভ হয়? কট নেগেটিভ হয়। দ্বিতীয় ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ হয়, কট নেগেটিভ হয় জন্য এর আগে নেগেটিভ বসিয়ে দাও। নিশ্চয়ই তুমি এই কথাটা বুঝতে পেরেছো। মনে করে নাও আছে তোমার যে কোসেক 180 মাইনাস থিটা, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কিভাবে করবে এটা মন দিয়ে দেখবে। আমি এটাকে প্রথম ভেঙে দেবো, কোসেক 2 গুণ 90 মাইনাস থিটা, এটা ভেঙে দিয়েছি। ভেঙে দেবার পর এই জায়গায় 2 আছে, জোড় আছে, তাই জন্য কোসেকটা কোসেকই থেকে গেছে, এই জায়গায় কোসেক থেকে গেছে। এই থিটাটা এই জায়গায় লিখে নিলাম। লিখে নেওয়ার পর 2 গুণ 90 মাইনাস থিটা, 190, 290 মাইনাস থিটা মানে এই ঘরে আছে। এই ঘরে সাইন আমার পজিটিভ হয়, সাইন পজিটিভ হওয়ার জন্য কোসেকও পজিটিভ। প্রশ্নে কি আছে সেটা কিন্তু তুমি দেখবে, প্রশ্নে কি আছে, কোসেকও আমার পজিটিভ হয়, সেই জন্য আমার এই জায়গা পজিটিভ চিহ্ন বসবে। দেখো মনে করে নাও কোসেক 90 প্লাস থিটা আমাকে বের করতে বলা হয়েছে। দেখো ইজিলি কত সহজে আমরা এই আনসারগুলো দিতে পারবো। এটা মুছে দিই একটু। কোসেক 90 প্লাস থিটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে পরে এই জায়গাটিতে 90 এর সাইডে কত গুণ আছে? 1 গুণ আছে। বিজোড় সংখ্যা থাকলে এর পরিবর্তন ঘটবে। তাহলে কোসেকের সঙ্গে পূরক কোণে থাকে আমার সেক, তাই জন্য সেক লিখলাম। কিভাবে বলছি কথাটা শুনবে মন দিয়ে। বিজোড় সংখ্যা এই জায়গায় 90 প্লাস থিটা আছে, তাহলে 90 থাকা মানে 90 এর সঙ্গে 1 কিন্তু গুণ আছে, কারণ 1 আর 90 গুণ করলে 90 হয়, 1 লোকানো আছে এই জায়গায়। তাহলে বিজোড় সংখ্যা আছে জন্য কোসেক পরিবর্তন হয়ে সেক হলো, থিটাটা আমি বসিয়ে দিলাম। এবার আমি কোন বিচার করব? তাহলে 90 প্লাস থিটা, 90 হচ্ছে এইটা, প্লাস থিটা মানে এই ঘরে আমার সেক কি হয়? এই ঘরে শুধুমাত্র সাইন তো আমার পজিটিভ হয় আর কোসেক তো পজিটিভ হয়, কিন্তু আমি পেয়েছি কত? সেক। তাহলে দ্বিতীয় ঘরে সেক কি হয়? নেগেটিভ। তাহলে এই জায়গায় আমি একটা নেগেটিভ বসিয়ে দেবো, তাই তো, না অন্য কিছু? যদি তুমি এটা ভেবে থাকো অবশ্যই তুমি ভুল ভাবছো, তাহলে তুমি আমার কথা কিছুই মন দিয়ে শোনোনি। আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে
প্রশ্নে কোন ফাংশন আছে সেই ফাংশনের কোনটাকে বিচার করবে। প্রশ্ন সেক তো তুমি তৈরি করেছো, কিন্তু প্রশ্ন তো ছিল কোসেকে, তার মানে কোসেকের কোনটা তোমাকে বিচার করতে হবে। তাহলে এই যে জিনিসটা 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে দ্বিতীয় ঘরে কোসেক কি হয় পজিটিভ, তাহলে এর আগে আমার পজিটিভ চিহ্ন বসবে। দেখো এই জায়গা কোসেক 90 প্লাস থিটা কোন জায়গা বের করেছিলাম, কোসেক 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হয়েছিল, সেক থিটা হয়েছিল তো। তাহলে পরে দেখো এবার তুমি নিজেই কিন্তু সমস্ত কিছু বের করতে পারবে। আমি একটু একটু করে মুছে তোমাদের দেখানোর চেষ্টা করব, সেগুলো দেখো কি করে হয়েছিল। এবার আমি মনে করো বের করতে চাই কজ 90 প্লাস থিটাটা কত হবে, এটা আমি বের করতে চাই। ঠিক আছে, তাহলে দেখো 90-এর সাইডে কত গুণ আছে, কত গুণ আছে, 1 গুণ আছে। তাহলে এটা পরিবর্তন হবে, একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলেই এটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কোসেকটা হবে সাইন, পুরক কোণে পরিবর্তন হয় আর কি। সাইন থিটা আগে লিখে নিলাম। এবার এটা কোন ঘরে আছে, কোন ঘরে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা এই ঘরে সাইন আমার কি হয়, তাহলে এর আগে আমি বসিয়ে দেবো পজিটিভ, তাই তো। একটু কি বুঝিয়েছি ভাই, যে প্রশ্নে কি বলে দেওয়া আছে সেটা দেখতে হবে। দ্বিতীয় ঘরে কজ নেগেটিভ হয়, অর্থাৎ এই জায়গায় তোমাকে নেগেটিভ বসাতে হবে। মন দিয়ে কথাগুলো শোনো, তাহলেই তো বুঝতে পারবে, তাই না। আচ্ছা মনে করে নাও তোমাকে বের করতে বলা হয়েছে কজ 90 মাইনাস থিটা। দেখো এই অঙ্কটা কজ 90 প্লাস থিটা কোন জায়গা বের করেছিলাম, এই দেখো এই যে কজ 90 প্লাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা হয়, সেটা কিন্তু আমরা দেখলাম এই জায়গায়। এবার আমরা বের করবো কজ 90 মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে 90টাকে কত আছে 1 থাকলে এটা পরিবর্তন হবে, সাইন লিখলাম, থিটা আগে লিখে নিলাম। এটা কোন ঘরে আছে 90 মাইনাস থিটা, অর্থাৎ প্রথম ঘরে আছে। মাইনাস মানে ফিরে আসবে আর কি, বোঝা গেছে, প্লাস মানে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে 90 মাইনাস থিটা অর্থাৎ প্রথম ঘরে সবাই পজিটিভ, তাহলে এর আগে পজিটিভ হবে। এই জন্য ক্লাস 10 এই সূত্রটা আমরা দেখেছিলাম, কজ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, যেটা আমরা ক্লাস 10-এ দেখেছিলাম। তাহলে এখন কিন্তু তুমি এই যে রামায়ণ মহাভারত আমি এতক্ষণ ধরে বুঝিয়েছিলাম, বা এই জিনিসটা শেখানোর আগে যা যা শিখেছি তার কোনো কিছুর দরকার নেই তোমার। শুধু এই কনসেপ্টটা মনে রাখলে তোমার সমস্ত কিছু পারবে। এই সূত্র মনে রাখার কোনো দরকার নেই। আমি মনে রাখতে পারি না, তুমি কি করে মনে রাখবা? তুমি মনে রাখতে পারো, তুমি যদি চেষ্টা করো মনে রাখতে পারো, কিন্তু এত জিনিস মনে রাখার কোনো দরকার নেই। দেখো শর্টকাট জিনিস আমি তোমাকে শেখাবো, যে কোনো জিনিস তুমি কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারবে, শুধু কনসেপ্টটা দেখবে আমি কিভাবে করছি। মনে করো আমাকে ট্যান মনে করো বলেছে 270 ডিগ্রি প্লাস থিটা, এটা কত হবে, এটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি ট্যান কত 270 মানে 3 গুণ 90 প্লাস থিটা, এই জিনিসটা আমি লিখতে পারি তো। তাহলে কিভাবে করছি কথাটা তুমি ফলো করবে, আমি কিভাবে করছি আর কি কথাগুলো বলছি এটা ফলো করবে মন দিয়ে। 3 আছে, 3 একটি বিজোড় সংখ্যা, ট্যানকে পরিবর্তন করলাম ওর পূরক কোণের ফাংশনে, থিটা আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পর ডান দিকে একটা কোয়াড্রেন্ট এরকম ছোটো করে এঁকে নিলাম। 390, 3খানা 90 আছে, তাহলে 190, 290, 390 প্লাস থিটা মানে সামনের দিকে এগিয়ে গেলাম। এই ঘরে ট্যান যেটা দিয়ে দেওয়া আছে তোমাকে, তুমি যেটা পেয়েছো সেটা নয়, যেটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া আছে সেটার বিচার করবে। চতুর্থ নম্বর ঘরে ট্যান কি হয় নেগেটিভ, তাহলে এর আগে নেগেটিভ বসিয়ে দাও। তাহলে ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস কট থিটা। মনে করো নাও তোমাকে কোসেক 450 ডিগ্রির ভ্যালুটা বের করতে বলা হয়েছে। মন দিয়ে দেখবে, এইগুলোই কিন্তু অরিজিনাল জায়গায় আমি ঢুকে গেছি। ঠিক আছে, 450 ডিগ্রি প্লাস থিটা, 450 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে কোসেক। তাহলে আমি কি করব, প্রথম এই 450 ডিগ্রিটাকে 90-এর ঘাতে আমি ভেঙে নেব। তাহলে আমি এই জায়গায় লিখব কোসেক 450 মানে কত লেখা যায় 5 গুণ 90। তাহলে দেখো 450কে কি লেখা যাচ্ছে 5 গুণ 90, 5 নং 45, সেজন্য 450। তাহলে 450 তো আমি নিয়েছি, তাহলে থিটা এখানে কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে +0 লিখি অথবা -0 লিখি, যা খুশি তুমি লিখতে পারো। তাহলে 450কে লেখা যাচ্ছে 5 গুণ 90 +0 অথবা -0, যা খুশি তুমি লেখো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এইবার দেখো কি করে এগোবো। তাহলে এই জায়গা কত আছে, জোড় না বিজোড়, বিজোড় থাকলে ফাংশন চেঞ্জ হবে, জোড় থাকলে ফাংশন চেঞ্জ হবে না। তাহলে বিজোড় আছে জন্য ফাংশনটা চেঞ্জ হবে কিসে, পূরক কোণে চেঞ্জ হবে। কোসেকের পূরক কোণে কে থাকে, সেক থাকে। যেটা আছে সেটা আগে লিখে নিলাম, থিটা যেটা থাকবে সেটা লিখে নেবে। কথাটা কি হলো, জোড় না বিজোড় প্রথম দেখব, বিজোড় হলে ফাংশন চেঞ্জ করব, জোড় হলে চেঞ্জ করব না। তারপরে যে থিটা আছে সেটা আগে লিখে নেব, লিখে নেবার পর কি করব, এবার এটা কোন জায়গায় আছে সেটা আমরা বিচার করব। দেখো এটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে কোন জায়গায় দেখি 590, তাই তো।
তাহলে 190, 290, 390, 490, অর্থাৎ এক রাউন্ড মানে 4খানা 90, তারপরে 5টা 90, এই জায়গা আছে 5টা 90। তার মানে কি +0 নিলেও এইদিকে, -0 নিলেও এইদিকে, কোনো জায়গায়ও যাবে না, এই অক্ষের উপরেই ও দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে এই অক্ষের উপর sec 0 ডিগ্রির মান কত হয়? sec 0 ডিগ্রির মান হয় হচ্ছে 1, তাহলে পরে এর মান হবে হচ্ছে 1। sec 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়, তাহলে এর মান হবে হচ্ছে অবশ্যই 1, যেহেতু এ একদম 90 ডিগ্রির উপর দাঁড়িয়ে আছে, এর বাইরে কোনো জায়গায় যাচ্ছে না ও, তাহলে পরে অবশ্যই এর মান কত হবে? 1 হবে। কিন্তু বুঝতে পেরেছো নিশ্চয়ই এই কথাটা তোমরা? এবার আমি তোমাকে আজকে প্রথমেই বলেছিলাম যে আমরা sin 3000 ডিগ্রির মান বের করা শিখবো, তাই না? সেই জিনিসটা এবার আমরা দেখবো। দেখো sin 3000-এর মান তুমি নিজেও বের করতে পারবে। কিভাবে বের করবো দেখো, দেখো sin 3000 ডিগ্রি, sin 3000 ডিগ্রি এটা আমরা বের করবো আজকে, প্রথমেই বলেছিলাম। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি সেটা দেখো। sin 90-এর গুণিতক আকারে প্রথমে আমাকে লিখতে হবে। তাহলে 3000-এর কাছে 90 কতবার আছে সেটা কি করতে হবে? 90 দিয়ে 3000-কে ভাগ করে দেবো। তাহলে 3000-কে 90 দিয়ে ভাগ করব, ভাগ করলে পরে কত হয়? আসলে আমি একটা শূন্য বাদ দিয়ে দিলাম, একটা শূন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে উপরের থেকেও একটা শূন্য, নিচের থেকেও একটা শূন্য আমি বাদ দিয়ে ভাগ করছি। তাহলে 3 নং 27 হয়, তারপরে 3 থাকে, আবার এই জায়গা শূন্য নামিয়ে নিলাম, 3 নং 27 হয়, তাহলে পরে থাকে এই জায়গা 3, তাই তো? তাহলে আমরা কি লিখবো? 90 গুণ 33 প্লাস 3, আর ওই একটা শূন্য বাদ দিয়েছিলাম জন্য এটা লিখবো। তাহলে দেখো গুণ করলে একই জায়গায় আসা যাচ্ছে কিনা দেখো। 3 নং 27 7, হাতে থাকে আমার কত? 2, 3 নং 27 আর 2 29, আর এই শূন্য এই যে বসিয়ে দিলাম প্লাস 30, এটা করলে কিন্তু 3000ই হচ্ছে। তাহলে আমরা কি করব? 9 দিয়ে ওই জায়গার একটা শূন্য বাদ দিয়ে আগে ভাগ করে নিব। 9 দিয়ে ওই যে প্রশ্নটা বলে দেওয়া থাকবে তার একটা শূন্য বাদে ভাগ করে নেব, ভাগ করে ভাগফল এই জায়গা বসাবো, আর ভাগ শেষের সঙ্গে ওই যে শূন্যটা বাদ দিয়েছিলাম সেটা ডান দিকে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার অ্যান্সারের জিনিসটা। তাহলে আমি এই জায়গায় কি লিখেছি? যে sin 33 গুণ 90 প্লাস হচ্ছে আমার 30, এই জিনিসটাই লিখেছি। তাহলে আমি কি জিনিস দেখতে বলেছিলাম? যে দুটি জিনিস আমাকে লক্ষ্য করতে হবে, এক হলো জোড় আছে না বিজোড় আছে, 2 হচ্ছে কোন নম্বর ঘরেও আছে, তাই তো? তাহলে প্রথম কি করব? প্রথম অপশান একদম প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে জোড় না বিজোড়, এটা হচ্ছে বিজোড় আছে, তাহলে সাইন পরিবর্তন হয়ে cos হলো 30 আগে লিখে নিলাম। কি কথা বললাম? বিজোড় থাকলে পরিবর্তন করলাম, আর ওইটা যা থাকবে আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এটা কোন ঘরে আছে সেটা এবার বিচার করব। দেখো একটা কথা আমরা দেখলাম 190, 290, 390, 490, 490 মানে এক রাউন্ড সম্পূর্ণ হওয়া, 8খানা 90 মানে 2 রাউন্ড সম্পূর্ণ হওয়া, 12খানা 90 মানে 3 রাউন্ড সম্পূর্ণ হওয়া, 16খানা 90 মানে 4 রাউন্ড সম্পূর্ণ হওয়া, তারপর 20খানা 90 মানে আমার কি 5 রাউন্ড সম্পূর্ণ হওয়া। তাহলে কি একটা জিনিস বোঝা যাচ্ছে? 4-এর গুণিতক হওয়া মানে 1 রাউন্ড সম্পূর্ণ হওয়া। দেখো 490 মানে 1 রাউন্ড, 890 মানে 2 রাউন্ড, 1290 মানে 3 রাউন্ড, 4-এর গুণিতক হওয়া মানে কি 1 রাউন্ড সম্পূর্ণ হওয়া। তাহলে 33-এর আগে 4-এর গুণিতক কত আছে? 8 আছে। তাহলে 32 মানে 33-এর আগে 4-এর গুণিতক কত আছে? 32, 32 মানে 4 8 32, তার মানে কি হলো ঘটনাটা? 8খানা রাউন্ড দেবে। আবার সহজ ভাষায় বলছি আমি, 33-এর আগে 4-এর গুণিতক কত আছে? 32, তার মানে আমরা লিখতে পারি 4 গুণ 8, 4 হওয়া মানে 4খানা 90, 1 2 3 4, 4খানা 90 মানে 1 রাউন্ড। তাহলে এই জায়গায় আমার 8 রাউন্ড দেবে, এরকম 8 রাউন্ড হবে 8, তাহলে 32টা 90 মানে 8 রাউন্ড দিয়ে এই জায়গায় এলো। 32টা 90 মানে কি 8খানা রাউন্ড দিয়ে এই জায়গায় এলো। আছে কয়টা? 33টা 90, তাহলে আরেকখানা 90 গেল, তারপরে প্লাস 30, তাহলে এই জায়গায় এসছে। আবার রিপিট করছি আমি কথাটা, 190, 290, 390, 490, 490 মানে এই অ্যাক্সিসের উপর চলে আসা, 590, 690, 790, 890, 890 মানে এই জায়গা চলে আসা, 990, 1090, 1190, 1290 মানে এই জায়গা চলে আসা। তার মানে 4-এর গুণিতক হওয়া মানে এই জায়গা চলে আসা, তাই তো? তাহলে আসে আমার 33খানা 90, তাহলে আমি যদি 32খানা 90 নিই তাহলে 8 বার এরকম ঘুরবে, ঘুরে এই জায়গা এলো 32খানা 90-এ, তারপর 33খানা 90 মানে এই জায়গা এলো, তারপরে প্লাস 30 ডিগ্রি মানে এই জায়গা চলে এসছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ চিহ্ন বসবে, সেটা না দিলেও হয়। এবার cos 30 ডিগ্রির মান কত হয়? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সাইন 3000 ডিগ্রির মান কত হবে? √3/2। তোমার কাছে নিশ্চয়ই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে সাইন 3000 লেখো, লিখে দেখো কত পাচ্ছ, √3/2 পাচ্ছ কিনা। তোমার ওই জায়গা পয়েন্টে কিছু নাম্বার আসবে, যেটা আসবে তুমি খাতায় একটু লিখে রাখো, লিখে রাখার পর √3/2 করো, দেখো ওর সঙ্গে সিমিলার হচ্ছে কিনা।
বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আমরা সাইন 3000-এর মানও নির্ণয় করেছি। তাহলে এই যে প্রসিডিওরগুলো আমি শিখেছিলাম সেটা আসলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। কোনো এক জায়গায় লেখা দেওয়া আছে, মনে করো তোমার সাইন মনে করো 660 ডিগ্রি, মনে করো সাইন 660 ডিগ্রি তোমাকে বের করতে বলা হয়েছে। তুমি কি করবে? একদম সিম্পল কথা, এটাকে লিখবো সাইন 90-এর গুণিতকে ভাঙলে পরে 7 নং 63 হয়, তাহলে 7 গুণ 90 প্লাস 30, দ্রুত ভেবে নিলাম আমি। 660 মানে 7 আর 9 দিয়ে গুণ করলাম, 7 নং 63, তাহলে 7 গুণ 90 করলে 630 হবে। 630 প্লাস 30 করলে পরে 660 হয়ে গেছে। এই জায়গা জোড় না বিজোড় আছে? বিজোড় আছে, তাহলে কজ হয়ে গেল। 30 আগে লিখে নিলাম। এবার এটা কোন ঘরে আছে? 7খানা 90, তাহলে 4খানা 90 মানে এই জায়গা ফিরে আসা, 5টা 90, 6টা 90, 7টা 90, 7টা 90 প্লাস 30 এই ঘরে। সাইন আমার কি হয়? নেগেটিভ, তাহলে এই জায়গায় নেগেটিভ বসলো, তাহলে এটা হবে -√3/2। এটার সঙ্গে সমান হয়ে গেল। মনে করো কোনো এক জায়গায় তোমাকে বের করতে দেওয়া হয়েছে, এটা মুছে দিই। মনে করো তোমাকে কোনো একটা জায়গায় বের করতে দেওয়া হয়েছে যে ট্যান মনে করো 1020 ডিগ্রি কত হবে, এটা জিজ্ঞাসা করেছে তোমাকে। ট্যান 1020 ডিগ্রির মান কত? তাহলে আমি এটা কি করব? এটাকে একই কাজ করব। এটাকে আমি লিখতে পারি ট্যান 11 গুণ 90, 11 গুণ 90 মানে কত হয়? 990, তাই তো? 9 11 99, তাহলে 990 প্লাস 30 করলে 1020 হয়, তাহলে প্লাস 30 আমি এই জায়গায় লিখে দিলাম, প্লাস 30। তাহলে আমি কি করলাম? 1020-কে আমি আসলে এই শূন্যটা বাদ দিয়ে বিচার করি। 102-এর মধ্যে 9 কতবার ভাগ যায়? 9 ভাগ যায় 11 বার, 9 11 99 হয়, তাহলে দ্রুত হিসাব করতে পারা যায়। তাহলে এই জায়গা কত আছে? 11 একটা বিজোড় সংখ্যা, তাই জন্য ট্যান পরিবর্তন হয়ে গেল। কট 30 ডিগ্রি আগে লিখে নিলাম। এবার আমি একটা ছবি এঁকে নিলাম। 11খানা 90, দেখো 4খানা 90 মানে এই জায়গা ফিরে আসা, তাহলে 8খানা 90 মানে এই জায়গা ফিরে আসা, 9টা 90, 10টা 90, 11খানা 90, 11খানা 90, তারপরে প্লাস 30 আছে, তাহলে প্লাস 30 মানে এই ঘরে ঢুকে যাওয়া। ওই ঘরে ঢুকে গেলে এই ঘরে ট্যানটা কি হয়? নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ দিলাম। তাহলে মাইনাস কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান হয় √3, তাহলে মাইনাস কট 30 ডিগ্রির মান হবে -√3। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? তাহলে এই যে প্রসিডিওরটা আমি বোঝালাম, এই প্রসিডিওরেই তোমাকে সমস্ত অঙ্কগুলো করতে হবে। এইটা এত সূত্র তোমার মনে রাখার দরকার নেই, এত সূত্র মনে রাখলে তুমি কিন্তু পাগল হয়ে যাবে। এই নিয়মটা মনে রাখবে। আমি কি বললাম? প্রথম 90-এর গুণিতকে প্রকাশ করব, জোড় না বিজোড় এটা দেখব। জোড় হলে ফাংশনটা চেঞ্জ করব না, বিজোড় হলে ফাংশনটা পুরোক্ষণে চেঞ্জ করব। করার পর যেটা আছে সেটা লিখলাম, লেখার পর সেটা কোন ঘরে আছে সেই ঘরে যে ফাংশনটা ছিল সেটা পজিটিভ না নেগেটিভ সেই হিসাবে বসিয়ে দেবো, হয়ে যাবে অ্যান্সার। খুব সহজ ব্যাপার। তো চলো এবার আমরা 11-এর যে অঙ্ক বইটা ছিল সেখান থেকে কয়েকটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক সেই জায়গায় কী টাইপের অঙ্ক আছে আমাদের। দেখো এবার আমাকে এই অঙ্কটা মনে করো সমাধান করতে হবে। এটা আসলে 11-এর অঙ্কের অতি সংক্ষিপ্তের এক দাগের অঙ্কটা আমি নিয়েছি। তোমাদের 11-এর যে অঙ্কের বইটা আছে তার অতি সংক্ষিপ্তের এক দাগে যে কোশ্চেনটা আছে সেটাই আমি এখানে নিয়েছি। দেখো কীভাবে সমাধান করবো, একদম সিম্পল জিনিস। প্রথম, যদি থিটার আগে কখনো মাইনাস চিহ্নটা থাকে, মাইনাস চিহ্নের কাজটা আগে করব আমরা। তাহলে এই জায়গায় এটা কপি করে দিলাম, কট 660 ডিগ্রি প্লাস, দেখো আমরা আজকে প্রথমেই একদম প্রমাণ করেছিলাম যে ট্যান অফ মাইনাস থিটা, এই জায়গায় 660 এই জায়গায় 1050 ডিগ্রিকে তুমি কল্পনা করো থিটা, তাহলে পরে ট্যান অফ মাইনাস থিটা এটা ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস ট্যান থিটা, তাহলে এই জায়গা 1050। বোঝা গেছে নিশ্চয়ই? ট্যান অফ মাইনাস, ট্যানের পরে যদি মাইনাস থাকে মাইনাসটা ট্যান বের করে দিতে পারে, শুধুমাত্র কজ আর সেক মাইনাসটাকে ভ্যানিশ করতে পারে, বাকি সমস্ত ফাংশন মাইনাসটা বাইরে বের করে দিতে পারে। তাহলে প্রথম মাইনাসটা আমরা বের করে নিলাম, হয়ে গেল। এবার এটাকে 90-এর ঘাতে আমরা ভেঙে দেবো। তাহলে কট এটাকে লিখতে পারি 90 গুণ, লিখতে পারি কত 7, 90 গুণ 7, কারণ 7 নং 63, 63-র পরে 64, 65, 66, 3 থাকে, তাহলে এই জায়গায় লিখবো 30। তাহলে 660-কে লেখা যায় 7 গুণ 90 প্লাস 30। তারপরে এই মাইনাসটা এই যে লিখলাম ট্যান, একে লেখা যায় 11 গুণ 90, 9 11 99, 99-এর পরে 105 যেতে হলে 6 থাকে, তাহলে প্লাস একে লেখা যায় 60, হয়ে গেল এই জায়গায়। তাহলে এই জায়গায় দেখো 7 আছে, 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে কটটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে ট্যান। ট্যান 30 আগে লিখে নিলাম আমি, ট্যান 30 আগে লিখে নিলাম এই জায়গায়, ঠিক আছে? লিখে নেওয়ার পর এটা কোন ঘরে আছে এবার সেটা বিচার করব। 7খানা 90, 4খানা 90, 1 2 3 4, 4খানা 90 মানে এই জায়গা 5 6 7, 7খানা 90 মানে এই জায়গায় এলাম, প্লাস 30 মানে এই ঘরে কট নেগেটিভ হয়, তাই জন্য এই জায়গায় নেগেটিভ বসালাম। কীভাবে বিচার করছি ফলো করবে। এই মাইনাসটা এই যে লিখলাম, এই জায়গা আছে আমার কত ট্যান, ট্যান ভুল করেছে, এই জায়গায় ট্যান নয় তো, এবার ওই চিহ্ন বিচার করতে হবে, এই জোড় বিজোড় এগুলো বিচার করতে হবে। তাহলে দেখো এই জায়গা আছে 11, 11 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই 11 একটা বিজোড় সংখ্যা, সেই জন্য ট্যান পরিবর্তন হয়ে গেল আমার কট, ট্যান পরিবর্তন হয়ে কি তৈরি করলো? কট।
60 আগে আমি লিখে নিলাম, লিখে নেওয়ার পর এটা কোন ঘরে আছে সেটা বিচার করব। 11 খানা 90, 4 খানা 90 মানে এই জায়গা, 8 খানা 90 মানে এই জায়গা, তাহলে 8-এর পরে 9, 10, 11, তারপরে +60 আছে মানে এই ঘরে চলে এলো। চতুর্থ ঘরে ট্যান নেগেটিভ হয়, তাহলে আগে একটা নেগেটিভ ছিল আবার হলো আরেকটা নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল আলটিমেটলি। তাহলে কি পেলাম যে -tan 30 ডিগ্রি প্লাস cot 60 ডিগ্রি, এটাই তো পেলাম, মানে রিপিট করে লিখে ফেললাম একই যে লাইনটা আর কি। এবার দেখো একটা জিনিস, তোমরা কি করবে, tan 30 ডিগ্রির মান বসিয়ে দেবে, cot 60-এর মান বসিয়ে দেবে, যোগ বিয়োগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এটা করবে না। বুদ্ধিমান ব্যক্তিরা ক্লাস 10-এ পুরক্ষণের চ্যাপ্টারটা পড়ে এসছে, ওরা কি করবে, -tan 30 ডিগ্রি এখানে লিখে দিল, প্লাস cot 60 মানে কটের পরিবর্তে cot 60 মানে আমরা tan কত লিখতে পারি, যদি তোমাকে এই কোশ্চেন করাই cot 60 মানে tan কত লিখতে পারি, তাহলে আগে তুমি tan লিখে নাও, 90 থেকে 60 বাদ দিলে কত থাকে 30। মনে করো কটকে পরিবর্তন করতে চাইছো, cot 40 ডিগ্রি, এটাকে ট্যানে পরিবর্তন করতে চাইছো, তাহলে তুমি আগে ট্যান লিখে নাও, 90 থেকে 40 বাদ দিলে কত থাকে 50, এইভাবে লিখতে হয়। তাহলে এই জায়গা কটটাকে আমি ট্যানে কনভার্ট করে দিলাম, 90 থেকে 60 বাদ দিয়ে দিলে 60 বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে 30, tan 30 কেটে গেল, তাহলে 0 হবে আছে এর অ্যান্সার। বুঝা গেছে, মান বসানোর দরকার নেই, মান বসালেও তুমি 0 পাবে। দেখো tan 30-এর মান কত হয়, 1/√3, মাইনাস ছিল জন্য 1/√3 লিখে দিলাম আমি, প্লাস cot 60-এর মানও হয় 1/√3, তাই মাইক কেটে গিয়ে সেই শূন্যই হয়। মান বসানোর কোনো দরকার নেই, বুদ্ধিমান ব্যক্তিরা এমনিই করে ফেলতে পারবে অঙ্কটা। তাহলে এটা ছিল অতি সংক্ষিপ্তের 1 দাগের অঙ্ক। আমরা যে জিনিসগুলো এতক্ষণ শিখেছিলাম সেই জাতীয় জিনিস সব এই অঙ্কে আমরা প্রয়োগ করব। আরেকটা অঙ্কের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো অঙ্কটা আমরা এবার সমাধান করব। তো বলেছে sin 420 cos 390 মাইনাস cos অফ -300 ইন্টু সাইন অফ -330-এর মান কত, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম আমরা বলেছিলাম যদি থিটার আগে মাইনাস থাকে তাহলে ওটা আগে সমাধান করব। তাহলে এই জায়গায় আগে থিটার আগে যে মাইনাসটা আছে সেটাকে সমাধান করব। তাহলে এটা কপি করে দিলাম, sin 420 ডিগ্রি cos 390 ডিগ্রি লেখা হয়ে গেল, এই মাইনাস এই যে থেকে গেল, cos অফ মাইনাস, কজের পরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কজ ভ্যানিশ করে দিতে পারে, তাহলে এই জায়গায় মাইনাসটা ভ্যানিশ হয়ে গিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এইটা হলো। সাইন অফ মাইনাস আমরা বলেছিলাম কজ আর সেক বাদে যদি অন্য কোনো ফাংশনের থিটার আগে মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটা ওরা পুরো বের করে দিতে পারে। তাহলে এই মাইনাসটা সাইন বের করে দেবে, সেটা বের করে দিয়ে কোথায় যাবে, একদম প্রথমে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসটা বের করে দিলে যেটা থাকে সেটা হচ্ছে সাইন 330 ডিগ্রি। তাহলে আমার প্রথম থিটার আগের মাইনাসগুলো বিচার করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সেই একই কাজ এবার 90-এর গুণিতকে ভেঙে দেবো, এটাকে লেখা যায় সাইন যে 90 গুণ, দেখো এই জায়গায় 420 আছে তাই তো, তাহলে 420-কে লেখা যায় কি 5 গুণ 90, 5 গুণ 90, 5 নং 45, তাহলে 450 নিয়েছি বিয়োগ 30, কী করলাম 5 গুণ 90 মানে 450, আমার আছে কত 420, তাই জন্য 30 বিয়োগ করে দিলাম, ইন্টু cos 390, 390 মানে কি 4 গুণ 90 লেখা যাচ্ছে, 4 গুণ 90 মানে কত 360, 360-এর সঙ্গে 30 যোগ করলে হচ্ছে 390 হয়ে যায়। কীভাবে ভাঙছি, ভাঙাটা দেখো, আমি 4 গুণ 90 করলাম, 4 গুণ 90 মানে 360, কীভাবে করবে তুমি 390-কে 90 দিয়ে ভাগ করো। তা আমি কি করি, এই শূন্য আর এই শূন্য আমি বাদ দিয়ে দিই, 39-কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 4, 4 নং 36, 3 থাকে, এরপর একটা শূন্য বসিয়ে দাও, কারণ একটা শূন্য বাদ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য 4 গুণ 90 প্লাস 30, আমি এইভাবে দ্রুত ভাবি আর কি। তারপর এই জায়গা প্লাস ছিল জন্য প্লাস দিলাম, cos 330-কে কী লেখা যায়, তো cos 330-কে লেখা যাবে cos লেখা যাবে এই যে মনে করো 4 গুণ 90 যদি আমি করি, 4 গুণ 90 মানে কত হচ্ছে 360 হচ্ছে, কিন্তু 360-এর থেকে 30 বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার 330। তারপর ওই জায়গা ধরলো না, তাহলে আমি একটু ছোটো ছোটো লেখা উচিত ছিল, তোমরা কিন্তু এক লাইনেই ধরানোর চেষ্টা করবে। এই জায়গায় লিখে দিচ্ছি সাইন 330-কে আমি কি লিখতে পারি, সাইন 330-কে, এই দেখো একটা জিনিস কিন্তু আমরা ভুল করে ফেলেছিলাম, এই জায়গায় cos 300 ছিল, এই জায়গায় আমি 330 লিখে ফেলেছি, তাহলে এটা একটু ঠিক করে দাও, এই জায়গায় 300 হওয়া উচিত ছিল 300, তাহলে এই জায়গাও আমার কিছুটা ভুল হয়েছে। 4 গুণ 90 মানে 360, 360-এর থেকে 60 বাদ দিলে পরে হয় হচ্ছে এটা নয়, কী সব করছি আমি, তাহলে আমি এই জায়গায় করবো, এই জায়গায় দেখো cos 300 বলে দেওয়া ছিল, আমি ভুল করে 330 লিখে ফেলেছিলাম, এই জায়গায় cos 300, তাহলে আমি লিখেছি 4 গুণ 90, তাহলে কত হচ্ছে 4 নং 36 মানে 360 নিয়েছি, 360-এর থেকে আমাকে 60 বিয়োগ করতে হবে, তাহলেই 300 পাওয়া যায়, 360 বিয়োগ 60 করলেই 300 পাওয়া যায়। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সাইন 330 আছে, তাহলে 330 মানে 4 গুণ 90 বিয়োগ 30 লিখতে পারি আমি, 4 গুণ 90 মানে 4 নং 36, 360 নিয়ে ফেলেছি আমি, তার থেকে 30 বাদ দিয়ে দিলাম, তাই জন্য 330 পাওয়া গেল। তাহলে নিশ্চয়ই এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এর পরের লাইনটা আমি কি করব, সেই জোড় না বিজোড় ফলো করতে হবে আমাকে। তাহলে প্রথম এক এক করে এগোবো ধীরে ধীরে। এই জায়গায় জোড় না বিজোড় আছে, বিজোড়, cos লিখলাম, 30 লিখলাম,
লেখার পর কোয়াড্রেন্ট এঁকে নিলাম, 5খানা 90, তাহলে 4খানা 90 মানে 1 রাউন্ড, 5খানা 90 মানে এই জায়গায়, -30 মানে এই জায়গা ফিরে আসা, মাইনাস মানে ফিরে আসতে হবে, প্লাস মানে সামনের দিকে যেতে হবে। 1 2 3 4, 4খানা 90 মানে এই জায়গায় এলাম, 5খানা 90 মানে এই জায়গায় এলাম, -30 মানে প্রথম ঘরে এলাম, প্রথম ঘরে সবাই সাইনও পজিটিভ হলো, প্রথম ঘরে কোনো চিহ্ন বিচারই করতে হবে না, সবাই পজিটিভ হয়। এবার এইটা বিচার করি আমি, cos 4 গুণ 90, তাই তো, তাহলে cos এই জায়গায় 4 আছে জন্য আমার cosই হলো, 30 আমার বসে গেল, আগে 30 বসে গিয়েছে, বসে যাওয়ার পর 4 গুণ 90 আছে, 4 90 মানে 1 রাউন্ড, প্লাস 30 মানে এই জায়গায়, তাহলে এটা প্রথম ঘরে আছে, প্রথম ঘরে থাকার জন্য চিহ্ন পজিটিভই হবে, সেই জন্য আমরা চিহ্ন পজিটিভই রেখে দিলাম। এইবার এই জায়গা চিহ্নের বিচার করব, ঠিক আছে, তাহলে চিহ্ন আমি এই জায়গায় প্লাস দিয়ে নিলাম আগে, ঠিক আছে। এবার দেখো cos আমার কত আছে, 4 গুণ 90, তাহলে 4 আছে, জোড় আছে, জোড় থাকার জন্য cos হলো এখানে 60 ডিগ্রি, আগে লিখে নিলাম। 4 গুণ 90, তাহলে 4 গুণ 90 মানে এই জায়গায় -60 মানে চতুর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, তাহলে এই জায়গা পজিটিভ চিহ্ন হবে। তারপর এইটা বিচার করি, sin 4 গুণ 90, তাহলে 4 আছে জন্য আমার সাইন হলো, 4 একটা জোড় সংখ্যা, সেই জন্য আমার সাইন হলো, 30 আমার বসে গিয়েছে এই জায়গায়, 4 গুণ 90 মানে এই জায়গায় প্রথম 1 রাউন্ড ঘুরে ওই জায়গায় চলে আসা, -30 মানে এই জায়গায়, তাহলে এই চতুর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে একটা নেগেটিভ হবে, এই জায়গা আমি সেই নেগেটিভটা বসাবো। যদি কখনো তোমরা এই জায়গা প্লাস বসিয়ে ফেলো ভুল করে, মনে করো তখন কাটাকাটি করতে চাইছো না, তাহলে তুমি এই জায়গাটা মাইনাস দিয়ে ব্র্যাকেটে আটকে দেবে, কিন্তু ব্র্যাকেট না দিলেই অঙ্ক ভুল হয়ে যাবে। আর যদি তুমি ওই মাইনাসটা সামনে দেওয়ার চেষ্টা করতে পারো তাহলে দিয়ে দিলে তো কোনো অসুবিধাই নেই। এবার কি করবো, জাস্ট মান বসে হিসাব করবো, ইজিলি অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি এবার। তাহলে দেখো এই জায়গায় আমি কি করব, এই অঙ্ক অন্যভাবেও করা যায়, তো আমি নর্মালি দেখাচ্ছি এই অঙ্কটা কীভাবে করবো। মান বসিয়ে দেবো, cos 30 মান কত, √3/2 ইন্টু √3/2, cos 30 মান মাইনাস cos 60 মান 1/2, sin 30 মান কত হয়, sin 30 মান হচ্ছে 1/2, sin 30 মানও 1/2। তাহলে এই জিনিসটা হয়ে গেছে। দেখো এই জায়গায় √3 ইন্টু √3 করলে 3 হয়, 2 গুণ 2 করলে 4 হয়, মাইনাস 1/4, তাহলে এখানে হয় 4 লসাগু, উপরে হয় 3 বিয়োগ 1 ইজুগাল টু 2/4 ইজুগাল টু হয় 1/2। বোঝা গেছে নিশ্চয়ই কথাটা। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। আবার অন্য কিভাবে করতে পারি, দেখো এই জায়গাতে অন্য কিভাবে করতে পারি। দেখো এই জায়গা এটাকে লেখা যায় cos স্কোয়ার 30, মানে দুটো cos আছে জন্য cos স্কোয়ার 30 লিখলাম, মাইনাস cos 60 মানে cosকে যদি আমি সাইনে পরিবর্তন করতে চাই, একটু আগে বুঝিয়েছিলাম ট্যানের কোড দিয়ে, cosটাকে সাইনে পরিবর্তন করতে হলে আগে সাইন লিখে দাও, 90 থেকে এটা বিয়োগ করলে কত হয় 30, তাহলে cos 60 মানে sin 30, তাহলে sin 30 এখানে sin 30 এখানে, তাহলে একে লেখা যায় sin স্কোয়ার 30 লেখা যায়। তো cos স্কোয়ার সামথিং মাইনাস sin স্কোয়ার সামথিং, এটা মানে cos 2 সামথিং। কেমন কথাটা বললাম আমি, কোন জায়গায় লিখি, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এটা মানে cos 2 থিটা, এটা লেখা যায়। এই জায়গাও যে আছে সে যদি এই জায়গাও থাকে, দুজনের মাথায় যদি স্কোয়ার থাকে, তাহলে cos 2 থিটা, এই 2টা এই জায়গায় চলে আসে, তাহলে এটাকে আমি লিখতে পারি cos 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি, আর cos 60 মান হাফ, তাহলে এই যে দেখো একবারে হাফ বেরিয়ে গেল। অন্যভাবে অনেকভাবেই ত্রিকোণমিতির অঙ্কটা করা যায়। তাহলে আজকে যে টপিক্সটা আমরা শিখেছি তারা মূলত এই ধরনের অঙ্কে আমাদের হেল্প করবে। তাহলে আরেকটা জিনিস আমি উদাহরণ দেখাবো, সেই জিনিসটা দেখেই আজকে শেষ করবো আমরা আমাদের এপিসোডটা। চলো দেখি সেটা। তাহলে এবার দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে। তাহলে এইখানে আমরা কিভাবে সমাধান করব, ইজি একদম সহজ ভাই। এই অঙ্কটাও কীভাবে করব, এটাকে প্রথম লিখলাম sin স্কোয়ার 90 প্লাস 30, কারণ 120কে লেখা যায় 90 প্লাস 30, একটু ছোটো ছোটো করে লিখবে নাহলে ধরবে না। তারপর cos স্কোয়ার 90 প্লাস 60 লেখা যায় একে, প্লাস tan স্কোয়ার 120 আছে, তাহলে একে 90 প্লাস 30 লেখা যায়, প্লাস cos 180 ডিগ্রি মানে 2 গুণ 90 প্লাস থিটা লেখা যায়, মানে 0 লেখা যায়, 2 গুণ 90 প্লাস 0, তাই না, এই জিনিসটা লেখা যায় 180 মানে। তারপর মাইনাস tan 135 আছে, তাহলে tan 90 প্লাস 45 লেখা যায় 135 মানে। তাহলে আমরা সবগুলো 90-এর গুণিতকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর কাজ কি, জোড় না বিজোড়, এগুলো খুঁজে খুঁজে বের করা। তাহলে এই জায়গায় কি আছে, 90-এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তার মানে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হয়ে গেল cos, স্কোয়ার আছে জন্য স্কোয়ার দিলাম, 30 ডিগ্রি আমরা বসালাম। বসানোর পর এবার চিহ্নের বিচার করব, তাই না, চিহ্নের বিচার করলাম। চিহ্ন দেখো 90 প্লাস 30, তার মানে 90 মানে এইটুকু, প্লাস 30 মানে দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ হয়, তাহলে পজিটিভ আমরা এই জায়গা বসাবো, তাই না। এইটা করলেই কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কি ভুল হবে সেটা একদম মন দিয়ে দেখো। এই জায়গা দেখো
আমার মনে করো এটা সাইন স্কোয়ার 120 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 120 ডিগ্রি, এটাকে লেখা যায় কি সাইন 120 তার কিন্তু হোল স্কোয়ার। তার মানে তুমি যে এই কাণ্ডগুলো ঘটিয়েছো এই কাণ্ডগুলো কিন্তু আমরা যদি বিচার করতাম তাহলে একে লেখা যায় সাইন 90 প্লাস 30, এই পুরোটাকে ব্র্যাকেটে আটকে দিয়ে তার হোল স্কোয়ার লেখা যেত, তাই না? হোল স্কোয়ার লিখলে সাইনের পরিবর্তে কজ হলো, এখানে হলো 30, তারপর এখানে প্লাস পুরোটার হোল স্কোয়ার তোমার দেওয়া উচিত ছিল, তাই না? দেখবে মাইনাস কজ 30 এর পুরোটার হোল স্কোয়ার আর মাইনাস কজ স্কোয়ার 30 এই দুটো কিন্তু একই জিনিস নয়, কারণ এই ক্ষেত্রে মাইনাস তার হোল স্কোয়ার হলে পরে হয় কজ স্কোয়ার 30, আর এটা কিন্তু শুধুমাত্র মাইনাস কজ স্কোয়ার 30ই বসে। তাহলে পরে এই স্কোয়ারের ক্ষেত্রে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কোন জায়গা মাইনাস দেবো কোন জায়গা প্লাস দেবো সতর্ক হয়ে বুঝতে হবে, কারণ এই স্কোয়ার মানে হোল স্কোয়ার, তুমি যে কাণ্ডগুলো ঘটাচ্ছ সেগুলো ব্র্যাকেটের মধ্যে ঘটবে, তাই জন্য চিহ্ন প্লাস হোক বা মাইনাস হোক সেটা ব্র্যাকেটের মধ্যে, তার মাথায় কিন্তু হোল স্কোয়ার বসাতে হবে, এই কথাটা কিন্তু খেয়াল রেখে দেবে। চলো এবার সামনের দিকে দেখি কি আছে। তাহলে এই জায়গা আমাদের কি হলো, এই জায়গা আমরা করব সাইনের পরিবর্তে কস করলাম, এই জায়গা 30 বসিয়ে দিলাম, এটা দ্বিতীয় ঘরে অবস্থিত, সাইন দ্বিতীয় ঘরে পজিটিভ হয় তাই জন্য আমি এর হোল স্কোয়ার বসিয়ে দিতে পারি, পজিটিভ না দিলেও হয়। স্কোয়ারটা সবসময় এরকম ব্র্যাকেটের বাইরে যাবে, তাহলে অঙ্ক জীবনেও তোমার ভুল হবে না। এই প্লাসটা এই যে বসলো, কস 90 প্লাস 60 আছে, 90 এর আগে 1 আছে, তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হলো, কারণ 90 সাইডে এক বিজোড় সংখ্যা সেই জন্য সাইন হলো। 60 আগে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটা কোন ঘরে আছে 90 প্লাস 60, 90 প্লাস 60 দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে কজ, এটা নয় প্রশ্নে যেটা আছে, বারবার বলছি এটা নয়, যেটা তুমি তৈরি করেছো সেটা নয়, প্রশ্নে কি আছে সেটা দেখো, প্রশ্নে আছে কজ, দ্বিতীয় ঘরে কজ নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ বসালাম, তারপর এই জায়গা হোল স্কোয়ার বসালাম। তাহলে একটু আগেই যেটা আমি বোঝাচ্ছিলাম, এই ক্ষেত্রে তুমি যদি এই জায়গা মাইনাস বসাতে, তো মাইনাস সাইন স্কোয়ার 60 এটা যদি বসাতে তাহলে তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যেত। কেন? এই হোল স্কোয়ারের আগে মাইনাস আছে, হোল স্কোয়ারের মধ্যে মাইনাস আছে, এই মাইনাসটা হোল স্কোয়ার কিন্তু কেটে প্লাস করে দেবে, তাই না? এই জন্য পুরো ব্র্যাকেট তার বাইরে হোল স্কোয়ার বসাবে, হোল কিউব মানে করো এই মাথায় 3 ছিল, সাইন কিউব কস কিউব যদি গেলেও থাকে পুরো ব্র্যাকেট দেবে, সেই জায়গা 3 মিন সব মাথায় বসাবে, অর্থাৎ মনে করো এক জায়গা সাইন কিউব এই 120 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রেও তুমি এই একই কাজ করবে, কোনো ক্ষেত্রে মনে করো কস কিউব 120 ডিগ্রি আছে, তাহলে তুমি কি লিখবে কস, এই জায়গা কিউবই বসাও, এই জায়গা লিখলে 90 প্লাস 30 ডিগ্রি, এটা লিখলে তো পরের লাইনে এই জায়গা কি আছে 90 সাইডে 1 গুণ আছে, এই জন্য কস চেঞ্জ হয়ে আমার সাইন হলো, এই জায়গা আমার 30 বসলো, ব্র্যাকেট বসালাম, ব্র্যাকেট বসিয়ে আগে মাথায় 3 বসিয়ে নিলাম, তারপর চিহ্ন বিচার করব, এটা দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে কস নেগেটিভ, ভিতরে আমি নেগেটিভ বসিয়ে দিলাম, এইভাবে বিচার করবে সবসময়ের জন্য, তাহলে জীবনেও তোমার অঙ্ক কখনোই ভুল হবে না। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, এবার সামনের দিকে এগোবো এক এক করে সামনের দিকে এগোবো, কোন পর্যন্ত দেখেছি এই পর্যন্ত, এবার ট্যানেরটা দেখবো, তাহলে এই প্লাস বসিয়ে দিলাম, ট্যান 90 মানে 1 আছে এখানে, তাহলে ট্যান পরিবর্তন হয়ে গেল কট 30 আগে বসিয়ে দিলাম, পুরোটার বাইরে হোল স্কোয়ার লিখে নিলাম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয় জন্য ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ দিয়ে দিলাম, প্লাস 2 আছে জন্য আমার কজই হলো, 0 হলো এখানে, কারণ 2 আছে, 2 একটা জোড় সংখ্যা তাই জন্য কজই বসালাম, 0 বসিয়ে নিলাম, এটা কোন ঘরে অবস্থিত কজ 90 প্লাস 0, তার মানে 2 নম্বর ঘরে, 290 190 290 মানে এই জায়গায় অবস্থিত, এইটুকু জায়গায় কজ কি হয়, কজ হয় হচ্ছে নেগেটিভ, তাহলে আমার এই জায়গায় একটা নেগেটিভ চিহ্ন বসাতে হবে। আবার বলছি 290 প্লাস 0 আছে, তাহলে 190 290 প্লাস 0 মানে ও তো এগোবে না, এই জায়গায় থাকবে, এই পুরো জায়গাটাই কজ কি হয় নেগেটিভ, সেই জন্য এখানে একটা নেগেটিভ বসিয়ে দিলাম, এই মাইনাস এই যে বসালাম, এই জায়গা কি আছে 1 আছে, ট্যান পরিবর্তন হয়ে গেল কট 45 বসিয়ে নিলাম, এটা কোন ঘরে আছে 90 প্লাস 45, 90 প্লাস 45 2 নম্বর ঘরে, ট্যান কে হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে গেল, তাহলে সমস্ত কিছু আমার বসানো হয়ে গেছে। তাহলে এটাকে লিখতে পারি কজ স্কোয়ার 30, কজ স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 60, এটা লিখতে পারি তো, মাইনাস তো স্কোয়ারের জন্য কেটে যাবে, প্লাস এটাকে লিখতে পারি কট স্কোয়ার 30, এটাকে লিখতে পারি মাইনাস কজ 0, আর এটাকে লিখতে পারি প্লাস কট 45, এই হলো সমস্ত কিছু ভাঙিয়ে লেখা হলো। দেখো কজ স্কোয়ার 30 এর ভ্যালুটা কত হবে, কজ স্কোয়ার 30 এর ভ্যালু কত হবে, কজ স্কোয়ার 30 এর ভ্যালু হবে হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, প্লাস সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 60 এর ভ্যালু কত হবে √3/2 তার হোল স্কোয়ার, প্লাস কট স্কোয়ার 30 মানে √3 তার হোল স্কোয়ার, মাইনাস কজ 0 এর মান হচ্ছে 1,
একটা কথা এখান থেকে বোঝাবো, আগে অঙ্কটা করে নিই, তারপর একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, একটা শেষ করি। কট 45-এর মান হয় হচ্ছে 1, এই 1 কেটে গেছে আমার, তাহলে এই জায়গা কত হয়, √3 3/4 প্লাস 3/4 প্লাস হচ্ছে 3, এটা হলো আমার। তাহলে এই ক্ষেত্রে আমার লসাগু কত হলো, লসাগু হলো 4, তাহলে 3 + 3 + 12, 3 + 3 + 3 = 12, তাহলে কত হলো, 3 আর 3 6 আর 12 কত হয়, 6 আর 12 হচ্ছে 18/4, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 9/2, তাহলে এটাকে লেখা যায় 4.5, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। 4.5ও রাখতে পারো, অথবা 9/2-কে 4×1/2 যেভাবে খুশি তুমি রাখো, বা 9/2ও রেখে দাও, যেভাবে খুশি রাখতে পারো। তাহলে এই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এবার যে কথাটা আমি বলবো বলেছিলাম, দেখো cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, দেখো সেটাকে আমি ভাঙিয়েছিলাম এই জায়গায়, তাই না? cos 180-কে এই যে আমি ভাঙিয়েছিলাম, cos 2 × 90 + 0, তারপরের লাইনে আমি লিখেছিলাম, ওইটা ভাঙিয়েই কিন্তু মাইনাস পেয়েছিলাম, মাইনাস কিন্তু প্রশ্নে ছিল না, মাইনাসটা কিন্তু আমরাই পেয়েছিলাম, তাই তো? তারপরে ওইটার পরে এই যে লিখেছিলাম, তারপরে লিখেছিলাম এই যে, তাই তো? তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে cos 180 ডিগ্রি = -1। এটা মনে রেখে দেবে, এটা আমাদের প্রচুর 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 কাজে লাগে অনেক জায়গায়। cos π মানে হচ্ছে -1, পাই মানে 180 ডিগ্রি, cos π মানে -1, বা cos 180 ডিগ্রি মানেও -1, এই কথাটা মনে রেখে দেবে, আমাদের অনেক 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 কাজে লাগে এটা মনে রেখে দেবে। তাহলে আমি তিনটে অঙ্কও তোমাদের করে দেখিয়েছি যে কিভাবে সূত্রগুলো ইউজ করতে হবে, কোথায় এটা অ্যাপ্লাই করব, কিভাবে এই জিনিসগুলো করব, দ্রুত কিভাবে করা যায়, মনে কিভাবে রাখা যায়। তাহলে একবার আমরা রিভাইজ করব আজকে কি কি শিখলাম। প্রথমে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে পজিটিভ কোণ নেগেটিভ কোণ কি হয়। তারপরে আমি যে জিনিসটা শিখেছি, sin of -θ = -sin θ, tan of -θ = -tan θ, cot of -θ = -cot θ। একইভাবে cosec of -θ = -cosec θ, কিন্তু cos আর sec এর ক্ষেত্রে cos of -θ = cos θ, sec of -θ = sec θ, এটা প্রথমে শিখলাম। তারপরে আমরা শিখলাম sin 90 ডিগ্রি প্লাস থিটা করলে কি আসে, sin 90 ডিগ্রি প্লাস থিটা করলে কি আসে সেটা দেখলাম, cos 90 প্লাস থিটা করলে কি আসে, tan 90 প্লাস থিটা করলে কি আসে, সেগুলো আমি প্রমাণ করলাম। তার আগে আমি যেটা দেখিয়েছি কোয়াড্রেন্ট সিস্টেমটা দেখিয়েছি, যে কোনটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। তারপরে আমি দেখিয়েছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্তগুলো পজিটিভ হয় জন্য ওটাকে ওয়াল বলা হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ হয়, আর সাইনের বিপরীত কোসেক, যেটা বলবো তার বিপরীতটা তুমি ভেবে নেবে। সাইন যদি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, এই জন্য ওয়াল সাইন ট্যান কস বলা হয় এটাকে। তারপরে আমরা যেটা শিখেছি sin 90 প্লাস থিটা করলে কি হয়, cos 90 প্লাস থিটা করলে কি হয়, sin 180 প্লাস থিটা করলে কি হয়, sin 180 মাইনাস থিটা করলে কি হয়, একই ক্ষেত্রে tan 180 প্লাস থিটা করলে কি হয়, tan 180 মাইনাস থিটা করলে কি হয়, tan 90 প্লাস থিটা করলে কি হয়, প্রতিটা ফাংশন আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপর আমি বলেছি যে ওই রুলগুলো মনে রাখার দরকার নেই, তার জন্য আমি শর্টকাট রুল দেখিয়েছি, যে tan যে কোণটা তোমাকে বলে দেওয়া আছে, মনে করো এই ক্ষেত্রে আমার বলে দেওয়া আছে tan 120 ডিগ্রি, তাহলে এটা 90-এর গুণিতকে আমরা ভাঙিয়ে লিখবো, ভাঙিয়ে লেখার পরে 90-এর সাইডে জোড় থাকলে যে ফাংশন বলে দেওয়া ছিল সেই ফাংশনটাই লিখবো, যদি বিজোড় থাকে তাহলে তার পুরো কোণের ফাংশনটা আমরা লিখবো tan, এই জায়গায় tan 135-কে 90 × 45 লিখেছিলাম, এই জায়গায় 90 এর আগে 1 আছে, তাই জন্য এক একটা বিজোড় সংখ্যা tan পরিবর্তন হয়েছিল cot, যেটা ছিল সেটা লিখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম ওটা কোন ঘরে অবস্থিত, যদি ওটা দ্বিতীয় ঘরে অবস্থিত হয় তাহলে সাইন বাদে বাকিগুলো সব নেগেটিভ হয়, এটা দ্বিতীয় ঘরে অবস্থিত সেই জন্য ট্যান নেগেটিভ হয়, নেগেটিভ হলে আগে একটা নেগেটিভ ছিল আর একটা নেগেটিভ হলো জন্য পজিটিভ হলো। পরপর এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি আমি। তারপর ওই জাতীয় কিছু উদাহরণ দিয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং কয়েকটা অঙ্কও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে পুরো জিনিসটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, দেখলে কিন্তু বোঝা যাবে, মন দিয়ে ডিপলি তোমরা দেখো, ভাবো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাও, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, দ্রুত থেকে দ্রুততর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। তো তোমরা কি করবে, মন দিয়ে দেখো, দরকার হলে ভিডিওটা আরও একবার দেখো, যতবার দেখবে তত দেখবে তোমরা নতুন নতুন জিনিসগুলো বুঝতে পারবে, যে কনসেপ্টগুলো তোমরা আগে বুঝতে পারোনি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে একই ভিডিও বারবার দেখলে পরে। এখানে কিন্তু সমস্ত কিছু বলা আছে, আমার মনে হয় না তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকা উচিত। আমি গ্রাফগুলো দেখাইনি, সেই গ্রাফগুলো পরে আমি তোমাদের দেখাবো আরেকটা ভিডিওতে, কোনো একটা পার্টে সেটা দেখাবো অবশ্যই। তো আজকের মতো আমি এই পর্যন্ত এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেতে পারো তোমরা, এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে আমাদের ইউটিউব ফ্যামিলিটা বা ইউটিউব পরিবারটা অনেক বড় হতে পারে, সমৃদ্ধ হতে পারে, সেটা তোমাদের হাতেই নির্ভর করে। তো তোমরা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে যাতে তারও কাজে লাগে। তো চলো টাটা বাই বাই, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।